আজকেও আমরা 30টা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং ক্লাসের শুরুতেই বলে রাখি, দেখো একটা সেন্টেন্সে কোথায় ইরর আছে, একটা সেন্টেন্সে কোথায় ইরর আছে বা কোথায় ভুল আছে সেটা তুমি বের করতে পারছো, তার মানে কিন্তু সমস্ত ধরনের সমস্ত ফর্মের তোমার আর কি প্রবলেম সলভ করা হয়ে যাচ্ছে। সেটা প্রিপোজিশন রিলেটেড হোক না কেন, কারণ এই সমস্ত জিনিসগুলো তো একটা বাক্যের মধ্যে থাকে। প্রিপোজিশন হোক বা ইমপ্রুভমেন্টও তো একটা বাক্যের মধ্যে থাকে। তাহলে প্রিপোজিশন, ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। সমস্ত ফর্মের যে সমস্ত ফর্মের প্রবলেম থাকে, তো সমস্ত ফর্মের প্রবলেম কিন্তু তোমার সলভ করা হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ছেলেপেলেরা কী করে এই ব্যাপারটাই বুঝতে পারে না, ঠিক আছে। তো চলো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে দেয়ার হ্যাজ অলওয়েজ বিন সাম ফর্ম অব এডুকেশন বলছে সেখানে, মানে পৃথিবী যবে থেকে শুরু হয়েছিল মনে করো, বা অনেক দিন ধরে যুগ যুগ ধরে সেখানে মানে পৃথিবীতে আছে সাম ফর্ম অফ এডুকেশন, মানে কোনো না কোনো ধরনের একটা শিক্ষা এসে চলেছে, ঠিক আছে, বা ছিল বা আছে চলছে। বাট কিন্তু দেয়ার হ্যাজ নট অলওয়েজ বিন স্কুলস, কিন্তু বিদ্যালয় শিক্ষা, কোনো না কোনো ধরনের শিক্ষা তো সবসময় আছেই আমাদের এই পৃথিবীতে, কিন্তু দেয়ার হ্যাজ নট অলওয়েজ বিন স্কুলস, সবসময় কিন্তু বিদ্যালয় ছিল না, ঠিক আছে। এইবার দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা যখন আমরা দেয়ার দিয়ে কোনো বাক্য শুরু করব, দেয়ার মানে সেখানে, দেয়ার দিয়ে বাক্য শুরু করলে দেয়ারের পরে আগে আমাদের থাকবে হচ্ছে ভার্ব, দেয়ারের পরে আগে থাকে ভার্ব এবং সেটা কি থাকে, সেটা বি ভার্ব থাকে, বি ভার্ব, ঠিক আছে। তো দেয়ার দিয়ে বাক্য শুরু হলে দেয়ারের পরে বি ভার্ব থাকবে, সেই বি ভার্বটা ওই বাক্যে মেন ভার্বেরই কাজ করবে এবং তারপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, যেমনটা আমাদের নর্মাল বাক্যে কি হয়, প্রথমে থাকে হচ্ছে সাবজেক্ট, তারপরে থাকে হচ্ছে ভার্ব, তারপরে থাকে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে বাদ বাকি অংশ রিমেইনিং বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এইবার দেখো তার মানে এবার আমি একটা বাক্য লিখি। ধরো আমি বললাম আমাদের গ্রামে একটা বিদ্যালয় আছে, তাহলে আমি কি বলবো, আমাদের গ্রামে একটা বিদ্যালয় আছে। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, VILLAGE হলো। তাহলে দেখো দেয়ার দিয়ে বাক্য শুরু করলাম, অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে কি এ স্কুল, ঠিক আছে। আর একটা স্কুল বলে দেখো দেয়ারের পরে ইজ দিয়েছি, সবসময় কিন্তু সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা হবে, বাক্য শুরু হবে দেয়ার দিয়ে, এটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে। মানে শুরুতেই দেয়ার কিভাবে বা কেন আমরা কোন বাক্যগুলোতে ব্যবহার করে থাকি, ঠিক আছে। আমি যদি এখানে এ স্কুল দিয়ে বাক্য শুরু করি, শুনতে কেমন লাগবে, ঠিক আছে। এ স্কুল ইজ দেয়ার ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে, বাক্যটা হবে হয়তো কিন্তু শুনতে ভালো লাগবে না। তো এই ধরনের বাক্যগুলো আমরা দেয়ার দিয়ে শুরু করবো, ঠিক আছে। এটা ইজ এ রং ফরমেশন, এ স্কুল দিয়ে বাক্য শুরু করা। তাহলে এখানে দেখো একটা স্কুল আছে বলে আমরা ইজ দিলাম। এবার যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে দেখো সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। ধরো আমি বললাম যে আমাদের গ্রামে অনেকগুলো বিদ্যালয় আছে, সেক্ষেত্রে আমি কি বলবো, দেয়ার অনেকগুলো বিদ্যালয়, তাহলে দেয়ার আর অনেকগুলো বিদ্যালয় কি বলবো, দেয়ার আর মেনি স্কুলস, দেখো মেনি স্কুলস প্লুরাল, তাহলে ভার্বটাও প্লুরাল হবে, দেয়ার আর মেনি স্কুলস ইন আওয়ার ভিলেজ, ওকে। তাহলে এটা মাথায় রাখবে, দেয়ার দিয়ে যদি বাক্য শুরু হয় আগে বি ভার্ব হবে, তারপরে সাবজেক্ট হবে এবং এই যে বি ভার্বটা হবে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে। বি ভার্ব প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার। এবার এই যে অ্যাম বসাবো, ইজ বসাবো না আর বসাবো, সেটা কিন্তু এই পরের যে সাবজেক্টটা থাকবে সেটা দেখে আমাদেরকে কিন্তু বসাতে হবে। একটা হলে সিঙ্গুলার ভার্ব, প্রেজেন্ট টেন্সে ইজ, প্লুরাল হলে আর পাস্ট টেন্সে একটা হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো চলো তাহলে এখানে কি বলেছে দেখো, হ্যাঁ তাহলে এখানে এবার আমরা প্রশ্নে চলে আসবো 61-তে। কি বলছে দেখো, বলছে যে কি বলছে, দেয়ার হ্যাজ অলওয়েজ বিন সাম ফর্ম অফ এডুকেশন, ঠিক আছে। এডুকেশনের কোনো না কোনো ফর্ম ছিল, দেখো ফর্ম এখানে একটা, সেই কারণে হ্যাজ দিয়েছি, হ্যাজ এখানে আছে। দেয়ার হ্যাজ অলওয়েজ বিন সাম ফর্ম অফ এডুকেশনের প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, অবের আগেরটা সাবজেক্ট, প্রিপোজিশন, ফর্ম এখানে ফর্মস বলেনি সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে।
একটু পরে যাব। বাট দেয়ার হ্যাজ নট অলওয়েজ বিন স্কুলস, দেখো স্কুলস এখানে সাবজেক্ট হচ্ছে কি স্কুলস, একের বেশি, তাহলে আমরা কেন এখানে হ্যাজ বসাবো, তাহলে এখানে হবে হচ্ছে হ্যাভ। বাট দেয়ার হ্যাভ নট অলওয়েজ বিন স্কুলস, দেয়ার হ্যাভ নট অলওয়েজ বিন স্কুলস, মানে সবসময় স্কুল ছিল না, ঠিক আছে, তাহলে বিদ্যালয় প্লুরাল, এখানে হ্যাভ হবে। এই হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং মনে রাখতে হবে। হ্যাঁ, এবার 62 কি বলেছে দেখো, 62 বলছে আই মেট হিম ওয়ান্স এ ব্লু মুন। আই মেট হিম, আমি মেট হিম না, আই মিট হিম, আমি তার সঙ্গে এটা হচ্ছে V1, মিট হচ্ছে V1, তাহলে মিট মানে দেখা করা, তাহলে হবে আই মিট হিম, আমি দেখা করি তার সাথে ওয়ান্স এ ব্লু মুন। এটা হচ্ছে একটা ইডিয়াম এবং ইডিয়াম রিলেটেড প্রবলেম আছে। সো এবার এই ওয়ান্স এ ব্লু মুনের মানে কি আমি বলে দিচ্ছি, মানে খুবই রেয়ারলি, ওয়ান্স এ ব্লু মুন মানে রেয়ারলি। আচ্ছা, আগে মিনিংটা আমরা পড়ে নিই। আমি তার সঙ্গে দেখা করি খুবই রেয়ারলি, খুবই বিরল, খুবই কম দেখা করি। সো সেই কারণে আই ডু নট নো, আমি জানি না মাচ, বেশি কিছু অ্যাবাউট হিজ অ্যাক্টিভিটিস, তার কাজকর্ম সম্পর্কে বেশি কিছু আমি জানি না। এইবার দেখো ইডিয়ামটা হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন আ ব্লু মুন, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। ওয়ান্স ইন, একটা ইন বসবে, ঠিক আছে, এখানে ইন নেই, তাহলে ভুল হচ্ছে, ইনটা হবে ওয়ান্স ইন এ ব্লু মুন। এইবার এই যে ইডিয়ামটার মিনিং রেয়ারলি আমি বললাম, খুবই বিরল, এটা কিভাবে তুমি মনে রাখবে? কোনো ইডিয়াম কোনো সময় কিন্তু মুখস্থ করতে নেই, সবসময় একটা ইডিয়াম তার সাথে স্টোরি দিয়ে মনে রাখতে হয়, ঠিক আছে। এবার ওয়ান্স ইন এ ব্লু মুন কীভাবে মনে রাখবে? মনে করো কোনো একটা নির্দিষ্ট জায়গা, ঠিক আছে, আমি ধরি ইন্দোনেশিয়া, কোনো নির্দিষ্ট, তুমি যে কোনো জায়গা ধরতে পারো, আমি ধরছি ইন্দোনেশিয়াতে কি হয়েছিল 1883 খ্রিস্টাব্দে, 1883 খ্রিস্টাব্দে কী হয়েছিল, একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল, ঠিক আছে। তো সেটাকে আমরা কি বলবো, আগ্নেয়গিরি মানে হচ্ছে ভলক্যানো, তার অগ্নুৎপাত মানে কি ইরাপশন, ইংলিশ কি ইরাপশন, ঠিক আছে। এইবার যখন এই 1883 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়াতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটলো, তখন কি হলো, সেই নির্দিষ্ট দিনটাতে যখন আমাদের সূর্য অস্ত হলো, সানসেট হলো, সেই সানসেটটা কিন্তু একটু অন্য রঙের লাগছিল, অন্য ধরনের দেখতে লাগছিল। এবং সানসেট হওয়ার পরে যে আকাশে মুনটা ওঠে, চাঁদটা ওঠে, সেই চাঁদটা কী রঙের হচ্ছিল, নর্মাল ইউজুয়ালি প্রতিদিন যে ইয়েলো রঙের লাগে সেদিনকে কিন্তু ইয়েলো ছিল না, সেদিনকে ছিল চাঁদটা ব্লু রঙের, নীল রঙের, ঠিক আছে। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা কি খুবই প্রতিদিন দেখা যাবে? প্রতিদিন দেখা যায় না, এটা একটা রেয়ার ঘটনা, এটা একটা রেয়ার মানে খুবই বিরল একটা ঘটনা। তাহলে এই যে ওয়ান্স ইন আ ব্লু মুন, তাহলে একদা এই যে আকাশে একটা ব্লু মুন দেখা গেছে, এই বিষয়টা কি রেয়ার, তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুনের মিনিং কি রেয়ারলি। ওকে, তো এইভাবে কিন্তু ইডিয়ামগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে ভুল কোথায় আছে, আই মেট হিম ওয়ান্স ইন এ ব্লু মুন। ওকে, এবার চলো নেক্সট 63। হ্যাঁ, 63 কি বলছে আমরা দেখব। 63 কি বলছে দেখো, 63 বলছে যে অল দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, কমিটির সমস্ত মেম্বারেরা আর কাইন্ডলি রিকোয়েস্টেড, তাদেরকে অনুরোধ করা হয় টু অ্যাপিয়ার, উপস্থিত হতে, ইন দ্য নেক্সট মর্নিং, শেষ পরের যে সকালবেলা, সেই সকালবেলা উপস্থিত হতে তাদেরকে অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে। এবার একটা জিনিস মাথায় রাখবে, কোনো একটা নির্দিষ্ট সেন্টেন্সে কি হবে, একই মিনিংয়ে দুটো ওয়ার্ড, সেম ওয়ার্ড বসবে না, মানে মিনিংটা যদি কোনো দুটো ওয়ার্ডের সেম হয়, তাহলে সেই সেম ওয়ার্ডের দুটো মিনিং বসবে না। এখানে কি আছে দেখো, অল দ্য মেম্বার, রিকোয়েস্ট মানে কি, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা, তো তার মধ্যেই কিন্তু একটা কাইন্ডনেস থাকে, নম্রতা, ভদ্রতা থাকে। আমরা তো কাউকে গরম দিয়ে রিকোয়েস্ট করতে পারি না, ঠিক আছে। তো রিকোয়েস্ট কথার মানেই হচ্ছে তার মধ্যে কাইন্ডনেস আছে, তো সেই রিকোয়েস্টের সঙ্গে আলাদা করে কাইন্ড শব্দটা বা কাইন্ডলি শব্দটা আমাদের ইউজ করার কোনো দরকার হবে না। তো এখানে কি বলছে দেখো, প্যাসিভ অল দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, এই কমিটির সমস্ত মেম্বারদেরকে, দেখো অব হচ্ছে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, মেম্বার্স একের বেশি, সেই কারণে কিন্তু এখানে আর রয়েছে। তাহলে অল দ্য মেম্বার্স অফ দ্য কমিটি আর কাইন্ডলি রিকোয়েস্টেড। আর আমরা জানি কি, যে কোনো বি ভার্বের পরে, অ্যামিজ আর ওয়াজ ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকা মানে বাক্যটা কি হবে, বাক্যটা হবে হচ্ছে প্যাসিভ, বাক্যটা হবে প্যাসিভ, অ্যাক্টিভ নয়, তাই তো।
এবার যদি আমরা মিনিং দেখি সেই দিক থেকেও আমরা বুঝতে পারবো বাক্যটা প্যাসিভ। দেখো বাক্যের প্রথমে যে থাকে সাবজেক্ট কি অল দ্য মেম্বার্স, তাহলে কমিটির সমস্ত মেম্বাররা সাবজেক্ট মেম্বাররা নিজেরা কি নিজেদেরকে রিকোয়েস্ট করবে না, অন্য কোনো লোকজনদের দ্বারা মেম্বারদেরকে অনুরোধ করা হয়েছিল বা হয়, তাই তো। তাহলে অল দ্য মেম্বার্স অফ দ্য কমিটি আর কাইন্ডলি রিকোয়েস্টেড, তাহলে প্যাসিভ। মনে করো ক্লাবের বা কমিটির যে আর কি চেয়ারম্যান, মনে করো ঠিক আছে, কমিটির যে চেয়ারম্যান সে মেম্বারদের রিকোয়েস্ট করেছিল, তাহলে বাক্যটা প্যাসিভ। বাক্যের প্রথমে যে আছে সে কিন্তু কাজটা করছে না, রিকোয়েস্ট করা কাজটা অন্য কারো দ্বারা হচ্ছে, সেই কারণে বাক্যটা প্যাসিভ। এবং সিম্পলি শর্টকাটে বুঝতে পারলাম আমরা কি বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম আছে মানে বাক্যটা প্যাসিভ। এবং তারপরে আমরা মিনিং দেখলাম, মিনিংয়েও বুঝতে পারলাম বাক্যটা প্যাসিভ। এইবার যেটা আমরা বলছিলাম যে কাইন্ডলি আর রিকোয়েস্টেড এই দুটো শব্দ, কাইন্ডলি আর রিকোয়েস্টেড এই দুটো শব্দের মিনিং হচ্ছে সেম। রিকোয়েস্ট মানেই হচ্ছে অনুরোধ করা এবং এর মধ্যে কাইন্ডনেস আছে, সেই কারণে কাইন্ডলি শব্দটা বসাবো না, ঠিক আছে। যেমন ধরো রিটার্ন আর ব্যাক, রিটার্নিং, আই এম রিটার্নিং ব্যাক হোম বলবো না, রিটার্ন আর ব্যাক এই দুটো শব্দ পাশাপাশি বসবে না, একই বাক্যে বসবে না। রিটার্ন মানেই তো ফিরে আসা, ঠিক আছে, তাহলে ব্যাক দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আই ওয়েন্ট ব্যাক হোম বলতে পারি, কিন্তু রিটার্নের সঙ্গে ব্যাক হবে না। আই রিটার্ন হোম, আই ওয়েন্ট ব্যাক হোম, আই কেম ব্যাক হোম, ঠিক আছে। আর একটা কী আছে ধরো কজ, CAUSE, কজ মানে কারণ, আবার বিকজ মানেও কারণ, বিকজ, ঠিক আছে, CAUSE বিকজ, তাহলে কজ বিকজ পাশাপাশি বসবে না। তো এই ধরনের একই অর্থের দুটো শব্দ কিন্তু পাশাপাশি এক বাক্যে বসবে না বা এক বাক্যে বসবে না, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, চলো তাহলে এটা আমরা পেয়ে গেলাম। কোথায় ভুল আছে, কাইন্ডলি বসবে না এখানে, কাইন্ডলি। রিকোয়েস্টেড তুলতে পারবো না, কারণ কি, কারণ রিকোয়েস্ট হচ্ছে ভার্বকে তুললে বাক্যটাই হবে না, সেই কারণে কাইন্ডলি বাদ দেবো। অনেকের মনে হতে পারে যে কেন রিকোয়েস্ট তুলছি না, কাইন্ডলি কেন রাখছি না, ঠিক আছে। রিকোয়েস্ট তুলতে পারবো না কারণ কাইন্ডলি না থাকলে বাক্যটা বলা যাবে, কিন্তু রিকোয়েস্ট যেহেতু ভার্ব, তো রিকোয়েস্ট তুললে ভার্বটাকে এই বাক্যটাকে বলা যাবে না বা তৈরি করা যাবে না। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট 64 কী বলছে দেখো, নেক্সট 64 বলছে দ্য পাসিং মার্কস ইন ইকোনমিক্স, ইকোনমিক্সে অর্থনীতিতে পাসিং মার্ক হলো কি ইজ 33, 33 পেলে তুমি পাস করবে। বাট হি হ্যাজ সিকিউর্ড, কিন্তু সে সিকিউর করেছিল, পেয়েছিল জাস্ট 29, শুধুমাত্র 29 নাম্বার সে পেয়েছিল। দেখো আমরা ভুল বলি, আমরা সবাই পাসিং মার্ক বলি, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কি সেটা হচ্ছে পাস মার্কস, ঠিক আছে, পাস মার্কস। আমরা পাসিং মার্ক বলি, কিন্তু ভুল ওটা। তো অ্যাপ্রোপ্রিয়েট যেটা কারেক্ট ফর্ম, কারেক্ট ওয়ার্ড সেটা হচ্ছে পাস মার্কস, ঠিক আছে। তাহলে এখানে পাসিং মার্কস উঠে গিয়ে কি হবে, পাস মার্কস হবে। দ্য পাস মার্কস ইন ইকোনমিক্স ইজ 33, বাট হি হ্যাজ সিকিউর্ড জাস্ট 29। ওকে, তো চলো নেক্সট চলে যাব, পাস মার্কস হবে। হ্যাঁ, এবার 65 কী বলছে দেখো। হ্যাঁ, 65 বলছে যে 65 বলছে হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, সে যে সমস্ত সব থেকে ধনী ব্যক্তি আছে তার মধ্যে একজন। প্রিপোজিশন তার আগেরটা সাবজেক্ট হি বা ওয়ান, ঠিক আছে, একজনই, হি সাবজেক্ট, ঠিক আছে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় হি সাবজেক্ট, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান। যাই হোক আমি বলছি ভুল কোথায় বলছি, ইফ নট দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, যদি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তিনি না হয়ে থাকেন, তাহলে যে সমস্ত ধনী ব্যক্তিগুলো আছে তার মধ্যে তিনি হচ্ছেন একজন। তাহলে আমরা জানি দেখো এই সমস্ত ফ্রেজগুলোর পরে ওয়ান, আগের ক্লাসগুলো যারা ফলো করছে তারা জানো, তারা শুনে থাকবে, সেই সেম কথা আমি আবারও বলছি, ওয়ান অফ দ্য, ঠিক আছে, ওয়ান অফ দ্য বয় বলবো না বয়েজ বলবো, ওয়ান অফ দ্য বয়েজ বলবো, ঠিক আছে, কারণ অনেকগুলো বালক থাকবে, তার পরেই না আমরা তার মধ্যে একজন বলবো, তাহলে ওয়ান অফ দ্য। আর কি আছে এরকম ফ্রেজ যার পরে নাউনটা প্লুরাল হবে, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, সাম অফ দ্য, ফিউ অফ দ্য, ঠিক আছে। আর কি আছে, মেনি অফ দ্য, ঠিক আছে, মোস্ট অফ দ্য, নান অফ দ্য, আর কি আছে, এভরি অফ দ্য, তাহলে এই সমস্ত দেখো ফ্রেজগুলো, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, ফিউ অফ দ্য, মেনি অফ দ্য, মোস্ট অফ দ্য, নান অফ দ্য, ঠিক আছে, এভরি অফ দ্য, এনি অফ দ্য, ঠিক আছে, এই সমস্ত সব অফ দ্যার পরে কিন্তু যে নাউনটা বসবে সেটা কিন্তু প্লুরাল হবে। যেমন প্রথমেই বললাম ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য
মেন হচ্ছে প্লুরাল ফর্ম, ম্যান তো একজন মানুষ, মেন হচ্ছে একের বেশি মানুষ। ফিউ অফ দ্য গার্লস বললাম, ফিউ অফ দ্য গার্লস, তাহলে সব ক্ষেত্রেই এই সমস্ত ফ্রেজগুলোর ক্ষেত্রেই কিন্তু এরপরে যে নাউনটা বসবে সেই নাউনটা কিন্তু প্লুরাল হবে, প্লুরাল, ঠিক আছে। তো এবার এখানে দেখো কি বলছে, এখানে কি আছে যে হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, কেন হবে এখানে এই ম্যানটা উঠে গিয়ে মেন হবে, মেন, হি ইজ ওয়ান অফ দ্য, তাহলে ওয়ান অফ দ্য রয়েছে, ওয়ান অফ দ্য রিচেস্ট মেন, অনেকগুলো ধনী ব্যক্তির মধ্যে তিনি হলেন একজন, যদি তিনি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি না হয়ে থাকেন। তাহলে বোঝা গেল ওয়ান অফ দ্য রিচেস্ট, ম্যানটা উঠে গিয়ে মেন হবে, ম্যান সিঙ্গুলার, মেন হচ্ছে প্লুরাল। ওকে, এবার চলো নেক্সট 66 কি বলছি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট, তো এগুলো সব কিন্তু নোট ডাউন করে রাখতে তোমাদের কিন্তু হবে। ওকে, তো এবার চলো 66 কি বলছে, বলছে দেখো 66 বলছে এভরি টম ডিক অ্যান্ড হ্যারি। তো এভরি টম ডিক অ্যান্ড হ্যারি মানে বলতে দেখো প্রত্যেকটা হচ্ছে একটা ব্যক্তি, একটা পার্সন, ঠিক আছে। এইবার বলতে এই এভরি টম ডিক অ্যান্ড হ্যারি তার মানে হচ্ছে এভরিবডি, মানে বলতে চেয়েছে EVERY এভরি বডি, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ যার মিনিং হচ্ছে কি এভরিবডি, ঠিক আছে, ইডিয়াম বা ফ্রেজ বলতে পারি। তাহলে এভরি টম ডিক অ্যান্ড হ্যারি মানে হচ্ছে এভরিবডি বলতে চাইছে। তাহলে দেখো এভরি থাকা মানেই আমি আগের দিন বলেছিলাম এভরিবডি বা ইচ, ESCH থাকা মানেই কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে সেটা 1000 বার থাকুক, 100 বার থাকুক, যাই থাকুক, এভরি ইচ থাকা মানেই কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার। সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কি হবে, এস বা ইএস যুক্ত হবে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার। যেমন হি হচ্ছে কি থার্ড পার্সন, ফার্স্ট পার্সন কোনগুলো, ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, আমি আমরা, ফার্স্ট পার্সন হলো কি ফার্স্ট পার্সন, কি ফার্স্ট পার্সন হচ্ছে কি আই আর উই, আমি আমরা ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি, সেকেন্ড পার্সন হচ্ছে কি সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, তাই তো। আর থার্ড পার্সন কি, থার্ড পার্সন হচ্ছে বাদ বাকি সব, আই উই আর ইউ বাদ দিয়ে থার্ড পার্সন হচ্ছে বাদ বাকি সব থার্ড পার্সন, ঠিক আছে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, হি, শি, দে, রাম, শ্যাম, সমস্ত নাম, ঠিক আছে, যা নাম বলবে সবই কিন্তু থার্ড পার্সন, এবং আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস দিতে হবে, এবং সেই বাক্য টেন্সটা কী হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট মানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তো ভার্বের ফার্স্ট ফর্ম আছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস। হি গোজ বলি আমরা, হি গো বলি না, হি গোজ, রাম গোজ, স্যাম ইটস, সুমন্ত ইটস, ঠিক আছে, নাম একজন বললেই ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস। এবার আমরা এখানে ফিরে যাব, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, এখানে তাহলে যেটা বলছে যে এভরি টম ডিক অ্যান্ড হ্যারি মানে সাবজেক্ট বুঝলাম আমরা, সাবজেক্ট সিঙ্গুলার, এভরি থাকা মানে। এবার ড্রিঙ্ক রয়েছে, ড্রিঙ্ক মানে পান করা, তাহলে ড্রিঙ্ক ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ড্রিঙ্ক হবে না ড্রিঙ্কস হবে, DRINKS, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দেবো, সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার। এভরি টম ডিক অ্যান্ড হ্যারি ড্রিঙ্কস ওয়াইন, এখনকার দিনগুলোতে এভরিবডি ড্রিঙ্কস ওয়াইন, সবাই ওয়াইন মদ পান করে থাকে দিস ডেজ, আজকালকার দিনে, ঠিক আছে। 67 চলো 67 কি বলছে দেখো, 67 বলছে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান। তাহলে আবার সে পেলাম দেখো ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা বসাবো সেটা কি হবে, প্লুরাল হবে। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান রয়েছে, এটা করবো ম্যান মানে একজন মানুষ, মেন, ঠিক আছে। এইবার এখান থেকে বুঝে নাও যে এই যে দ্যাট, এখান থেকে বুঝে নাও দ্যাট, এই দ্যাটটা কাকে ডিফাইন করবে, দ্যাটের আগে যে ওয়ার্ডটা আছে তাকে ডিফাইন করবে। তাহলে দেখো হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট মেন করলাম, এটা তো ভুল আছে, ম্যানটা মেন হবে। এবার দ্যাট মেনকে ডিফাইন করছে, দ্যাট কাকে ডিফাইন করছে, মেনকে ডিফাইন করছে, একের বেশি, তাহলে দ্যাটটাও প্লুরাল। তাহলে দ্যাট যদি মেনকে ডিফাইন করে, মেন প্লুরাল, তাহলে দ্যাটটাও প্লুরাল, তাহলে দ্যাটের পরে ভার্বটাও প্লুরাল, দেখো হ্যাভ রয়েছে, হ্যাজ নেই কিন্তু, ঠিক আছে। তাহলে বলতে চেয়েছে, মিনিং কি বলতে চেয়েছে, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট মেন, সে বিখ্যাত মানুষজনদের মধ্যে একজন, যে সমস্ত দ্যাট মানে যে সমস্ত বিখ্যাত মানুষজন হ্যাভ এভার লিভড, মানে এতদিন পর্যন্ত যে সমস্ত বিখ্যাত মানুষজনরা পৃথিবীতে এসেছেন বা বাস করেছেন তার মধ্যে তিনি হলেন একজন। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। এইবার এখান থেকে আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই, হ্যাঁ দেখো খেয়াল করে নাও, এইবার ধরো এখানে আমাদের মেন হচ্ছে, তাই তো, তাহলে দ্যাটটা কাকে ডিফাইন করছে, দ্যাটটা এই ম্যানটা মেন হচ্ছে, তাকে ডিফাইন করছে। এইবার যদি এইখানে আমরা হি ইজ দ্য অনলি ওয়ান বলি, হি ইজ
হি ইজ দ্য অনলি ওয়ান থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে দ্যাটটা কাকে ডিফাইন করবে ভালো করে খেয়াল করে নাও। যদি বাক্যের মধ্যে এই দ্য অনলি না থাকে, দ্য অনলি না থাকে, প্রথমে ওয়ানের আগে, ওয়ান অফ দ্যার আগে দ্য অনলি থাকবে, হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য গ্রেট মেন, যদি অনলি থাকে তাহলে কিন্তু দ্যাটটা আগের ওয়ার্ডকে ডিফাইন করবে না। অনলি থাকলে কিন্তু দ্যাট সোজা এই হিকে ডিফাইন করবে, হিকে, হি ইজ দ্য অনলি ওয়ান, ঠিক আছে, হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য গ্রেট মেন, দ্যাট তখন কিন্তু হ্যাভটাও হ্যাজ হয়ে যাবে। তাহলে এখান থেকে মাথায় রাখো, যদি অনলি ওয়ান থাকে এই ওয়ান অফ দ্যার আগে, তাহলে প্রথম সাবজেক্টটা মেন সাবজেক্ট হবে এবং দ্যাটটাও কিন্তু সেই প্রথম সাবজেক্টকে ডিফাইন করবে। তখন প্রথম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় এই ভার্বটাও সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। তো মেন বিষয় হচ্ছে অনলি ওয়ান থাকলে দ্যাটটা প্রথম সাবজেক্টকে ডিফাইন করে, অনলি ওয়ান না থাকলে দ্যাট তার আগের ওয়ার্ডটাকে ডিফাইন করে এবং সেই অনুযায়ী এই ভার্বগুলো বসবে। ওকে, তাহলে চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা ফিরে যাই। নেক্সট কোয়েশ্চেন কী বলছে 68, 68 কী বলছে, ইদার মাই কলিগ, আমার সহকর্মী, হয় আমার সহকর্মী, অর আ পিয়ন, অথবা একটা পিয়ন, আর কামিং হোম, আসছে বাড়িতে, উইথ দ্য ম্যাটেরিয়াল টুডে, সমস্ত জিনিসপত্র নিয়ে আজকে। দেখো ব্যাপারটা কী হবে, নট অনলি বাট অলসো, আইদার অর, নিদার নর, ঠিক আছে, বা ইদার অর নিদার নর, কী হবে, নট অনলি লিখে নেবে ব্যাপারটা, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো থাকলে ইদার, EITHER, ইদার অর নিদার নর, ইদার অর নিদার নর, ঠিক আছে। তাহলে নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নর থাকলে, এরা থাকলে সাবজেক্ট কিন্তু এই বাট অলসোর পরেরটা, অরের পরেরটা, নরের পরেরটা, এদের আগে যে একটা থাকবে সাবজেক্ট, এদের পরে আর একটা থাকবে সাবজেক্ট, মানে নাউন থাকবে। তো অবশ্যই নাউন বা সাবজেক্ট থাকবে, তো এদের আগেরটা মেন সাবজেক্ট হবে না, পরেরটা মেন সাবজেক্ট থাকবে। তাহলে কী বললাম, নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নর, এদের ক্ষেত্রে এই পরের অংশে, মানে পরে যে সাবজেক্টটা থাকবে, ঠিক আছে, এই নরের পরে, অরের পরে, বাট অলসোর পরে, সেটা হবে বাক্যের মেন সাবজেক্ট, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে ইদার, দেখো ইদারের পরে একটা সাবজেক্ট আছে মাই কলিগ, ইদার মাই কলিগ অর এ পিয়ন, অরের পরে একটা সাবজেক্ট আছে এ একটা, তাহলে এদের ক্ষেত্রে এই তিনটে আমি লিখলাম, এগুলোকে আমরা প্রোনাউন বলতে পারি, ঠিক আছে, প্রোনাউন বলতে পারি। তো এই তিনটের ক্ষেত্রে পরেরটা সাবজেক্ট, তাহলে অরের পরে কি হচ্ছে, কি আছে, এ পিয়ন একজন, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, আরটা ইজ হবে। তাহলে ইদার মাই কলিগ অর এ পিয়ন ইজ কামিং হোম উইথ ম্যাটেরিয়াল টু ডে। ওকে, তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এই তিনজনের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট পরেরটা হবে। ওকে, হ্যাঁ, এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, আর এই তিনটের ক্ষেত্রে যেমন পরেরটা সাবজেক্ট হবে, আর আমরা তো জানি যে কোনো প্রিপোজিশনের ক্ষেত্রে, যে কোনো প্রিপোজিশন সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টের সাথে যদি প্রিপোজিশন থাকে তাহলে কিন্তু সবসময় প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ঠিক আছে। যেমন ওয়ান অফ দ্য বয়েজ, এটা তো তোমরা জানোই, ওয়ান অফ দ্য বয়েজ, তাই তো, যদি আমি ওয়ান অফ দ্য বয়েজ লিখি, ওয়ান অফ দ্য বয়েজ, তাই তো, তাহলে ওয়ান অফ দ্য বয়েজ, এক্ষেত্রে দেখো বয়েজ রয়েছে, কিন্তু এই সাবজেক্টটা অব প্রিপোজিশন দিয়ে যুক্ত, বললাম কি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, বালকগুলো কিন্তু সাবজেক্ট নয়, অবের আগেরটা সাবজেক্ট, ওয়ান একজন, তাহলে এখানে ইজ হবে, আর হবে না। এগুলো কিন্তু মাথায় রাখবে, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, আর ইদার অর নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা সাবজেক্ট। ওকে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এবার চলো পরেরটা 69, তাহলে গেল, তাহলে 68 তো আমরা পেয়ে গেছি। 69 কী বলছে দেখো, 69 যেটা বলছে সেটা হচ্ছে রাইট ফ্রম হিজ চাইল্ডহুড, তার শৈশবকাল থেকে, একদম তার শৈশবকাল থেকে, হি ইউজ টু প্রেফার, সে প্রেফার করতো স্পোর্টস দেন স্টাডিজ। তো প্রেফার ওয়ার্ডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হয়, টু, তাহলে এখানে দেন উঠে গিয়ে টু বসবে। তাহলে কি বলছে, তার শৈশবকাল থেকে সে প্রতিনিয়ত প্রেফার করতো স্পোর্টসকে প্রেফার করতো, খেলাধুলোকে প্রেফার করতো, টু স্টাডিজ, পড়াশুনোর থেকে। তাহলে প্রেফার থাকলে আমাদের প্রিপোজিশন বসবে টু। যেমন ধরো আমি বললাম আই প্রেফার, আমি বেশি পছন্দ করি, যেটা তোমরা সবাই জানো, আর বেশি পছন্দ করি কফি, COFFE, আর প্রেফার কফি টু টি, ঠিক আছে, আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি। দেখো প্রেফারের পরে টু রেখেছি, যার থেকে বেশি কোনো কিছু পছন্দ করি তার আগে টু বসবে। এইবার যদি প্রেফারেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু টু হবে না,
আমি বললাম আই হ্যাভ এ প্রেফারেন্স, এটা নাউন, প্রেফার হচ্ছে ভার্ব, এখানে প্রেফারেন্স হচ্ছে নাউন, প্রেফারেন্স, আই হ্যাভ আ প্রেফারেন্স, প্রেফারেন্সের পরে কী হবে ফর, আই হ্যাভ এ প্রেফারেন্স ফর কফি, আই হ্যাভ এ প্রেফারেন্স ফর কফি, COFFE, আই হ্যাভ এ প্রেফারেন্স ফর কফি টু ওভার, তখন হবে ওভার, ঠিক আছে। আই হ্যাভ এ প্রেফারেন্স ফর কফি, আমার কফির জন্য একটা প্রেফারেন্স আছে, একটা অতিরিক্ত ভালোবাসা আছে চায়ের ওপরে, ঠিক আছে, চায়ের থেকে, তাহলে সেক্ষেত্রে ওভার টি হবে। ভালো করে খেয়াল করো, শুধু প্রেফার থাকলে মাঝখানে একটা টু বসালেই হয়ে যাচ্ছে, আর প্রেফারেন্স থাকলে প্রেফারেন্সের পরে ফর, আই হ্যাভ এ প্রেফারেন্স ফর কফি, আমার কফির জন্য একটা বেশি প্রেফারেন্স আছে ওভার টি, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক্সামে আসবে। তো এবার চলো নেক্সট কোয়েশ্চেন আমরা কী বলছে দেখে নেব। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, তাহলে এখানে আমাদের ভুল হলো, কিন্তু দ্যানটার জায়গায় 2 হলো, 69। এবার যাবো আমরা 70। হ্যাঁ, 70 কী বলছে দেখো, 70 বলছে ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে, ব্রেড এবং বাটার আর হয় অল উই ওয়ান্ট, ব্রেড অ্যান্ড বাটার আর অল উই ওয়ান্ট, মানে বলতে চাইছে ব্রেড এবং বাটারই হয় সমস্ত কিছু যেটা আমরা চাই। এবার দেখো কিছু কিছু সাবজেক্টের জায়গায় দেখবো আমরা দুটো ওয়ার্ড বা দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু দুটো নাউনের সেন্স একটাই। যেমন ধরো আমি বললাম হর্স অ্যান্ড ক্যারেজ, HORSE, হর্স অ্যান্ড ক্যারেজ, CARRIAGE, এই ক্যারেজ মানে হচ্ছে গাড়িটা, আর হর্স মানে ঘোড়া, তাহলে ঘোড়া এবং যে আর কি গাড়িটা, ঠিক আছে, সেই গাড়িটা একসঙ্গে যুক্ত হয়েই তো ঘোড়ার গাড়ি হবে, ঠিক আছে। তাহলে হর্স অ্যান্ড ক্যারেজ একটাই সেন্স প্রকাশ করছে, ঘোড়ার গাড়ি, হর্স অ্যান্ড ক্যারেজ মানে ঘোড়ার গাড়ি। তাহলে হর্স এবং ক্যারেজ দুটো আলাদা শব্দ হলেও, এবং দুটো আলাদা শব্দ অ্যান্ড দিয়ে যুক্ত হলেও এই দুটোর সেন্স একটা, সেই কারণে এরা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, অ্যান্ড যুক্ত থাকলেও সিঙ্গুলার। যেমন ধরো আর কি বলতে পারি, যেমন ধরো বললাম রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ, রাইস, RICE, রাইস, ভাত এবং কারি মানে তরকারি, রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ। দেখো রাইস, ভাত এবং কারি দুটো আলাদা ওয়ার্ড অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু যদি কোনো ডিশ তৈরি করতে হয়, একটা থালার খাবার তৈরি করতে হয়, তাহলে সেই থালাতে শুধু রাইস দিলে হবে না, তরকারিও দিতে হবে। তাহলে রাইস এবং তরকারি এই দুটো মিলেই কিন্তু একটা থালার খাবার তৈরি হয়, তাহলে দুটো মিলেই একটা ডিশ, তাহলে দুটো সিঙ্গুলার সেন্স, এই দুটো কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার, রাইস অ্যান্ড কারি, হর্স অ্যান্ড ক্যারেজ। যেমন ধরো আর কি বলতে পারি ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, ড্রিঙ্কিং, DRINKING, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, ঠিক আছে, VING। তাহলে ড্রিঙ্ক করে গাড়ি চালানো, তাহলে শুধু গাড়ি চালালে, শুধু ড্রিঙ্ক করাকে আমরা গাড়ি চালানোর মধ্যে ধরতে পারবো না, আবার শুধু গাড়ি চালানোকেও আমরা ড্রিঙ্ক করার মধ্যে ধরতে পারবো না। এই দুটো যখনই ড্রিঙ্ক করে গাড়ি চালাবে তখনই বলবো ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, এর সেন্স কিন্তু সিঙ্গুলার। তাহলে এরপরে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, সব ইজ হবে প্রেজেন্ট টেন্সে, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ইজ, রাইস অ্যান্ড কারি ইজ, হর্স অ্যান্ড ক্যারেজ ইজ, ঠিক আছে, আর পাস্ট টেন্সে ওয়াজ, সিঙ্গুলার যেহেতু। তো এবার চলে আসবো আমাদের এখানে ব্রেড অ্যান্ড বাটার, ঠিক সেই রকম ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড এবং বাটার, রুটির সঙ্গে বাটার দেবো তবেই না একটা খাবার তৈরি হবে, তাহলে সিঙ্গুলার, ব্রেড অ্যান্ড বাটার, তাহলে আটটা কী হবে, আটটা ইজ হবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ অল উই ওয়ান্ট। ওকে, ভেরি ক্লিয়ার। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। তো এবার আমরা 71 দাগ কী বলছে দেখো, 71 দাগ বলছে দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার, ছাত্রটি অনুরোধ করেছিল শিক্ষককে টু এক্সপ্লেইন হিম, মানে তার কাছে ব্যাখ্যা দেওয়ার কথা বলেছিল, তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করেছিল শিক্ষককে দ্য থিওরি অফ রিলেটিভিটি, রিলেটিভিটি মানে কি আপেক্ষবাদ, রিলেটিভিটি মানে হচ্ছে আপেক্ষবাদ, ঠিক আছে। হ্যাঁ, সেই আপেক্ষবাদের যে থিওরিটা, সেই থিওরিটা ব্যাখ্যা দিতে বলেছিল শিক্ষককে উইথ সাম এক্সাম্পল, কিছু উদাহরণ দিয়ে, উইথ যেটা হি কুড আন্ডারস্ট্যান্ড ইজিলি, ঠিক আছে। এবার ভালো করে বোঝো, আমি যদি বুঝতে পারতাম, পুরো বাক্যটা দেখো টেন্স হচ্ছে পাস্ট টেন্স, রিকোয়েস্টেড হচ্ছে তোমার পাস্ট টেন্স, ঠিক আছে, আর কি আছে আর হচ্ছে ভার্ব, দেখো এখানে কুড হচ্ছে পাস্ট টেন্স, তাহলে বাক্যের টেন্সের ব্যালেন্স কিন্তু ঠিক আছে। এইবার দেখো ভালো করে বাক্যের মিনিংটা বোঝো, আমি বলেছি সবসময় যে মিনিং ইজ ইম্পর্ট্যান্ট, মিনিং বুঝলে তোমার কি হবে 70-80% বেশি, প্রায় সবটাই তোমার কিন্তু হয়ে যাবে সলভ করা। তো এখানে কি বলেছে দেখো, আমি যদি বুঝতাম কোনো কিছুর প্রবলেম, আমি বুঝতাম, আমার কাছে সলিউশন থাকতো, তাহলে আমার টিচারকে জিজ্ঞেস করার কোনো দরকার ছিল না, আমি বুঝতে পারিনি, সেই কারণেই আমি শিক্ষককে ব্যাখ্যা দিতে বলেছি উদাহরণ দিয়ে। তো এখানে কুডের জায়গায় একটা নট হবে, কুড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারেনি। এবার আরেকবার পড়ি, বাক্যে আরও একটা ভুল আছে, দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার, ছাত্রটা
অনুরোধ করেছিল শিক্ষককে টু এক্সপ্লেইন, ব্যাখ্যা দিতে তার কাছে দ্য থিওরি অফ রিলেটিভিটির যে থিওরি সেটা, উইথ সাম এক্সাম্পল, কিছু উদাহরণ দিয়ে। হুইচ, যেটা মানে কোনটা, এই থিওরি অফ রিলেটিভিটিটা, যেটা মানে এই থিওরি অফ রিলেটিভিটিটা হি কুড নট আন্ডারস্ট্যান্ড ইজিলি, সে বুঝতে পারছিল না সহজে। হুইচ হি কুড নট, হুইচ মানে থিওরি অফ রিলেটিভিটি হি কুড নট আন্ডারস্ট্যান্ড। কুড আন্ডারস্ট্যান্ড দিলে সে তো পেরেছিল, তাহলে কেন জিজ্ঞেস করবে স্যারকে, ঠিক আছে? তাহলে হুইচ হি কুড নট আন্ডারস্ট্যান্ড ইজিলি। এইবার আর একটা জিনিস এই বাক্যে বললাম ভুল আছে, সেটা দেখে নাও কোথায় আছে। তার আগে আমি একটু এক্সাম্পলে যাব বোঝানোর জন্য। দেখো ভালো করে বোঝো, এক্সপ্লেইন শব্দের পরে, এক্সপ্লেইন EXPLAIN, এক্সপ্লেইন শব্দের পরে এটাকে আমি কিভাবে বাকি ইউজ করব। ধরো আমি কোনো কিছু আমি কাউকে বললাম আমার কাছে ব্যাখ্যা দিতে, তখন আমি কি বলবো, এক্সপ্লেইন টু মি। এক্সপ্লেইন EXPLAIN, এক্সপ্লেইন ইট, এই বিষয়টা, বা ইটের জায়গায় যে কোনো কিছু বলতে পারো। এক্সপ্লেইন দ্য প্রবলেম, এক্সপ্লেইন দ্য ম্যাথ, এক্সপ্লেইন ইট, এক্সপ্লেইন দিস, এক্সপ্লেইন দ্যাট। এবার এরপরে একটা টু বসাতে হয়, টু মি। এই একটা বাক্য লিখলাম। আর একটা বাক্য যদি আমি লিখি যে এক্সপ্লেইন মি, এই দুটো বাক্যের মধ্যে ডিফারেন্স কোথায় ভালো করে খেয়াল করো, ঠিক আছে? এক্সপ্লেইন ব্যাখ্যা করো, ইট এটাকে, টু মি আমার কাছে, একদম বাক্যের সেন্স পারফেক্ট। আর যদি এক্সপ্লেইন মি বলি আগে টু না দিই, তাহলে কি হবে, তাহলে বিষয়টা এটা হবে আমাকে ব্যাখ্যা করো, মানে আমি হচ্ছি একটা প্রবলেম, আমি হচ্ছে একটা মিস্ট্রি, মানে এখানে মিস্ট্রি কিন্তু হচ্ছে ইটটা, ইট হচ্ছে মিস্ট্রি, ইট হচ্ছে প্রবলেম, সেটাকে আমার কাছে ব্যাখ্যা দাও, আমাকে ব্যাখ্যা দাও মানে আমার কাছে ব্যাখ্যা দাও। আর যদি টু না দিই, প্রবলেমটা এটা হয়ে যাবে যে আমি হচ্ছে একটা মিস্ট্রি, আমি হচ্ছে একটা প্রবলেম, আমাকে তুমি ব্যাখ্যা করো, মানে আমার কাছে ব্যাখ্যা না দিও না, আমাকেই ব্যাখ্যা করো, সেটা হয়ে যাবে। কিন্তু সেটা তো আমরা বলতে চাইছি না, আমরা বলি যে এই বিষয়টা আমার কাছে ব্যাখ্যা দাও, তাই এক্সপ্লেনের পরে সবসময় কিন্তু টু বসবে, এক্সপ্লেন ইট টু মি, এক্সপ্লেইন টু মি, ওকে? তো এখানে ভুল কোথায় আছে দেখো, এইখানটায়। দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার টু এক্সপ্লেইন মি, হিম হবে না, তাকে ব্যাখ্যা করার কথা বলেনি তো, তার কাছে এই থিওরি অফ রিলেটিভিটি ব্যাখ্যা করার কথা বলেছে, তাহলে টু এক্সপ্লেইন হিম না, টু এক্সপ্লেইন টু হিম হবে, টু এক্সপ্লেইন টু হিম দ্য থিওরি অফ রিলেটিভিটি। তাহলে বোঝা গেল, দুটো ক্ষেত্রে মিনিং পুরো গোলমাল হয়ে যাবে। তো এক্সপ্লেইনের পরে সবসময় যার কাছে তুমি ব্যাখ্যা দেবে, যে ব্যক্তিটার কাছে ব্যাখ্যা দেবে, তার আগে কিন্তু একটা টু দেবে, ওকে? গেল। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। 72, হ্যাঁ 72 কী বলছে দেখো, 72 বলছে যে নিদার অফ দেম আর। দেখো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় অফ প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত আছে, নিদার অফ দেম প্লুরাল, কিন্তু অফ প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট নিদার মানে কি, কেউই না মানে হচ্ছে কি সিঙ্গুলার, একজন, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আর হবে না কি হবে, ইজ হবে। নিদার অফ দেম বা নাইদার অফ দেম, যাই আমরা বলি না কেন, নিদার অফ দেম ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি, তারা কেউই পার্টিটা অ্যাটেন্ড করতে যাচ্ছে না বা করবে না অন 10th অক্টোবর, 10ই অক্টোবর। তাহলে দেখো কোনো ডেট বললে কিন্তু তার আগে প্রিপোজিশন হবে অন, মাসের নাম বললে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, সিজন ঋতু হলে আগের ক্লাসেই বললাম ইন অটাম, ইন সামার, ইন মনসুন, ঠিক আছে? কোনো ইয়ার বললে তার আগে প্রিপোজিশন হবে ইন 1992, ইন 2024, ঠিক আছে? এরকম। আর যদি কোনো বার বলে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, অন সানডে, অন মানডে, ওকে? আর যদি টাইম বলে 10 AM, 10 PM, তখন কিন্তু অ্যাট। ক্লিয়ার? চলো নেক্সট। সমস্ত কিছু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো একটা প্রবলেম থেকে আমরা অনেক রকমের প্রবলেম কিন্তু সলভ করব, আর এইভাবেই আমরা যাব। চলো কি বলছে 73, কি বলছে, আই স্টপড অ্যাট, এটা কি আমরা আনসার করেছিলাম, হ্যাঁ করেছিলাম। চলো 73 কি বলছে, আই স্টপড অ্যাট ঔরঙ্গাবাদ, আমরা থেমেছিলাম ঔরঙ্গাবাদে, ফ্রম হোয়ার, যেখান থেকে, আই মেক এক্সকারশনস, আমি এক্সকারশন মানে একটা ট্রিপ করেছিলাম, একটা ভ্রমণ করেছিলাম, টু অজন্তা কেভ, অজন্তা গুহাতে আমি গিয়েছিলাম সেখান থেকে, অ্যান্ড কি দেখেছিলাম, কোথায় গেছিলাম, দ্য টেম্পল অ্যাট ইলোরাতে যে সমস্ত মন্দিরটা আছে সেই মন্দিরটাতে আমি ভ্রমণ করেছিলাম, দেখতে গেছিলাম। ভালো করে বোঝো, বাক্যের টেন্সের ব্যালেন্স কিন্তু এখানে সেম নেই। স্টপড ইডি আছে মানে হচ্ছে V2, ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট। তাহলে আই স্টপড অ্যাট ঔরঙ্গাবাদ, ফ্রম হোয়ার, যেখান থেকে, আই মেক এক্সকারশন, মেক কেন হবে, আই সাবজেক্ট, মেক ভার্ব, তাহলে এখানে V1 আছে, এটাকে V2 করতে হবে, V2 টেন্সের ব্যালেন্স সেম রাখতে গেলে, তাহলে মেকটাকে মেড করতে হবে। ফ্রম হোয়ার আই মেড এক্সকারশনস টু অজন্তা কেভস। এইবার যেটা প্রবলেম,
তোমাদের মনে হতে পারে যে প্রথম ভার্ব দেখে আমি দ্বিতীয় ভার্বটা কেন চেঞ্জ করছি, আমি দ্বিতীয় ভার্বটাকে দেখে প্রথম ভার্বকে কেন চেঞ্জ করছি না। সেই একই কথা আবারও বলবো যে আমাদের কিন্তু সেন্টেন্সের মিনিংটা কি হবে, লজিক্যাল হবে, লজিক্যাল যুক্তিসঙ্গত হবে, ইললজিক্যাল কিন্তু হবে না। এবার ধরো ভার্বের ফার্স্ট ফর্ম দেখে আমি এই সেকেন্ড ফর্মটাকে স্টপ করব, তখন মিনিংটা কি হচ্ছে দেখো, আই স্টপ অ্যাট ঔরঙ্গাবাদ, আমি থামি ঔরঙ্গাবাদে, ফ্রম হোয়ার যেখান থেকে, আই মেক এক্সকারশন আমি ভ্রমণ করি, টু অজন্তা কেভ। তার মিনিং কি হচ্ছে, আমি থামি মানে আমি প্রতিদিন থামি, আমি এক্সকারশন মেক করি মানে প্রতিদিন করি। তো যেটার মিনিংটা ইললজিক্যাল, লজিক্যাল নয়। সেই কারণে আমি নির্দিষ্ট একটা দিনে থেমেছিলাম এবং নির্দিষ্ট একটা দিনে অজন্তা গুহাতে ভ্রমণ করেছিলাম। সেই কারণে লজিক্যাল করতে গিয়ে সেন্সটাকে আমরা পাস্ট টেন্সটাকেই গুরুত্ব দিয়েছি, মেকটাকে মেড করেছি। ওকে, ভেরি ক্লিয়ার, তাহলে মেড। চলো নেক্সট। হ্যাঁ 74 কি বলছে দেখো, 74 বলছে যে দ্য মেজরিটি অফ দ্য কম্পিউটার প্রফেশনালস, দেখো প্রিপোজিশনের আগেরটা কিন্তু সাবজেক্ট, অব আছে, অব প্রিপোজিশন, আগেরটা হবে সাবজেক্ট মেজরিটি। এবার দেখো মেজরিটি মানে বেশিরভাগ, কাদের বেশিরভাগ, কম্পিউটার প্রফেশনালস, যারা কম্পিউটারটাকে পেশা হিসেবে ধরে, ঠিক আছে, সেই সমস্ত পেশাদারী লোকজনদের বেশিরভাগই। তাহলে বেশি প্রফেশনালস প্লুরাল, তার বেশিরভাগ মানুষই তো হয় প্রফেশনালস, তাহলে বেশিরভাগ মানুষ, তার মধ্যে অনেক মানুষ, তার মধ্যে বেশিরভাগ মানুষ মানেও তাহলেও কিন্তু হবে আমাদের প্লুরাল সাবজেক্ট হয়ে গেল। তাহলে প্রিপোজিশনের আগে মেজরিটি বেশিরভাগ, প্রফেশনালসদের বেশিরভাগ মানে প্লুরাল, তাহলে সাবজেক্টটাও কিন্তু প্লুরালের মতনই হবে। তাহলে প্রফেশনালসদের বেশিরভাগ, সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন, অবশ্যই থার্ড পার্সন, কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল। তাহলে থার্ড পার্সন প্লুরাল হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমাদের এস বা ইএস দেওয়ার দরকার হয় না, ঠিক আছে। আমরা হি গোজ বলবো, হি গোজ, হি থার্ড পার্সন সিঙ্গুলার, একজন, তাহলে গোজ, কিন্তু কখনোই আমরা দে গোজ বলবো না, আমরা কি বলবো, দে গো, ঠিক আছে, দে গো। তাহলে এখানে কি আছে দেখো, তাহলে দ্য মেজরিটি অফ দ্য কম্পিউটার প্রফেশনালস প্লুরাল, তাহলে রেকমেন্ডের সঙ্গে আমাদের এস দেবো না, রেকমেন্ড মানে সুপারিশ করা, দেখো রেকমেন্ডের সঙ্গে এস দিয়েছে, এসটা কেটে দেবো, শুধু রেকমেন্ড হবে যেহেতু প্লুরাল। তাহলে দ্য মেজরিটি অফ দ্য কম্পিউটার প্রফেশনালসদের বেশিরভাগই রেকমেন্ড করে, এটা সুপারিশ করে, দ্যাট যে ইফেক্টিভ মেজার্স, অনেক ফলদায়ী পদক্ষেপ, আমাদেরকে ভালো পদক্ষেপ শুড বি টেকেন, নিতে হবে এগেইনস্ট সফটওয়্যার পাইরেসি, সফটওয়্যারের যে পাইরেসি হয় সেই পাইরেসির বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। এবার সফটওয়্যার পাইরেসি জিনিসটা কি আমি বুঝিয়ে দিচ্ছি দেখো। হ্যাঁ, সফটওয়্যার পাইরেসি মানে কি, একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা কি পাইরেট, পাইরেট মানে কি, PIRATE, পাইরেট মানে হচ্ছে জলদস্যু। আবার পাইরেটের কথা আমি বলি, একদিকে যেমন জলদস্যু আর একদিকে পাইরেটের মানে হচ্ছে লুণ্ঠন করা। জলদস্যুরা কী করতো, লুটপাট করতো, তাহলে লুটপাট করা। তাহলে সফটওয়্যার পাইরেসি যারা করে, পাইরেসি মানে কি, মানে মনে করো আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছেড়েছি একটা মিউজিক দিয়ে, আমার নিজের গান, নিজের মিউজিক, নিজের স্বরচিত মিউজিক, স্বরচিত গান, তো সেটা অন্য কেউ চুরি করে নিয়ে তার ভিডিওতে ইউজ করলো, এটাকেই বলি চুরি করা। সফটওয়্যার, সেটা সফটওয়্যার হতে পারে, কোনো মিউজিক হতে পারে, ঠিক আছে, কোনো ভিডিও হতে পারে, এই বিষয়টাকে বলি আমরা সফটওয়্যার পাইরেসি, ঠিক আছে, মানে এই যে চুরি, সফটওয়্যার হোক, এটা অনলাইন কোনো ভিডিও হোক, মিউজিক হোক, এই বিষয়টাকে আমরা বলি পাইরেসি, লুণ্ঠন, ঠিক আছে। তো গেল, এবার তাহলে এখানে রেকমেন্ড হবে। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, তাহলে এই বিষয়টার বিরুদ্ধে একটা স্ট্রং উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এবার চলো নেক্সট 75 কি বলছে, হি গ্রো আপ, মানে হি গ্রো আপ, দেখো প্রথমে শুরু করলে আমরা বুঝতে পারবো, গ্রো আপ মানে বড় হওয়া, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্ম, তার সঙ্গে এস বা ইএস নেই, তাহলে ভুল আছে কিন্তু এইখানে, ঠিক আছে। এইবার পুরো বাক্যটা আমরা পড়বো তা সত্ত্বেও, কারণ অর্ধেক বিদ্যা ভালো নয়, পুরোটা আমাদের পড়তে হবে। তো হি গ্রো আপ দ্য ওয়ে, বলছে সে বড় হয়, সেইভাবে সে বড় হয় বা বড় হয়েছিল, মেনি ইয়াং চিলড্রেন, যেভাবে অনেক ছোট ছোট শিশু, ইয়াং চিলড্রেন ছোট ছোট শিশু মানে যুবক শিশুরা বড় হয়, গ্রো আপ বড় হয়। কীভাবে বড় হয়, প্যাম্পার্ড, একটুখানি প্যাম্পার করা হয়, তাদেরকে আদর দেওয়া হয়, অ্যাডোর করা হয়, তাদেরকে সম্মানও দেওয়া হয়, এবং ইনওয়ার্ডলি কিন্তু ভেতরে ভেতরে তারা থাকে টর্চার্ড, মানে নির্যাতিত থাকে, ঠিক আছে। তো এটাই বলতে চেয়েছে যে সে বড়, প্রত্যেক দিন তো বড় হয় না, বড় হয়ে গেলে বড় হওয়া হয়ে গেল, তো সে নির্দিষ্ট একটা সময় বড় হয়েছিল, তাই বলছে সে বড় হয়েছিল
বড় আগে হয়ে যাবে, তারপরেই তো আমরা পরে এসে কিন্তু সেই বিষয়টা বলবো। মানে মনে করো একটা ছেলে সে বড় হয়ে গেছে, ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে, তাহলে বড় হবে তারপরেই না আমরা গল্পটা বলবো যে সে বড় হয়েছিল ঠিক সেইভাবেই সে বড় হয়েছিল যেভাবে বেশিরভাগ শিশুরা বড় হয়ে থাকে। তাহলে এই দুটো দেখো দুটো বাক্য কিন্তু দুটো টেন্সের। সে বড় হয়েছিল সিম্পল পাস্ট টেন্স V2 হবে, আর যেভাবে বেশিরভাগ যুবক শিশুরা বড় হয় এটা কিন্তু সিম্পল V1, ঠিক আছে। তো এখানে প্রেজেন্ট টেন্সের সঙ্গে পাস্ট টেন্সের কম্বিনেশন। তো প্রথম অংশটাকে আমরা সিম্পল পাস্টে করতে হবে, আর এটা সিম্পল প্রেজেন্টেই থাকবে কারণ এর মিনিংটাই সিম্পল প্রেজেন্টের। তো কি বলছে আর একবার আমরা দেখে নেবো, দেখো কি বলছে দেখে নেবো। বলছে হি গ্রো আপ, তাহলে এটাকে আমরা গ্রিউ আপ করবো, কারণ প্রতিদিন বড় হয় না, বড় হয়ে যাওয়ার পরে আমরা কথাটা বলে থাকি। তাহলে হি গ্রিউ আপ, সে বড় হয়েছিল, দ্য ওয়ে ঠিক সেইভাবে যেভাবে মেনি ইয়ং চিলড্রেন অনেক যুবক বাচ্চারা গ্রো আপ বড় হয়, ঠিক আছে। কিভাবে বড় হয়? প্যাম্পার্ড, একটুখানি আদর দেওয়া হয় তাদেরকে, ঠিক আছে, অ্যাডোর একটু সম্মান দেওয়া হয়, ভালোবাসাও দেওয়া হয়, এবং ইনওয়ার্ডলি টর্চার্ড, এবং আভ্যন্তরীণভাবে তাদেরকে কিন্তু তারা নির্যাতিত, তারা অত্যাচারিত, এটাও কিন্তু তারা ফিল করে। এইভাবেই অনেক ইয়ং চিলড্রেন বড় হয় এবং সেইভাবেই সে বড় হয়েছিল, ঠিক আছে। তাহলে এই গ্রো আপটা কিন্তু এখানে গ্রিউ আপ হবে। ওকে, তাহলে এখানে প্রেজেন্টের সঙ্গে পাস্টের কম্বিনেশনে এরকমটা তোমরা দেখবে খুবই রেয়ারলি, এবং এটা আমরা বাংলায় যেমনটা বলি সেই জন্যেই কিন্তু আমরা ইংলিশে প্রেজেন্টের সঙ্গে পাস্টের কম্বিনেশন রেখেছি। ওকে, এবার ছিল 76, ব্যাপারগুলো বুঝতে হবে। যেমন আগের দিনই এক্সাম্পল দিয়েছিলাম, আগের দিন যারা ক্লাসটা করেছিল প্রেজেন্টের সঙ্গে পাস্টের, আমরা বলছি টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে অবশ্যই, কিন্তু যেখানে প্রেজেন্টের সঙ্গে পাস্টের কম্বিনেশন আসবে সেখানে আমাদেরকে কিন্তু রাখতে হবে। যেমন ধরো আমি বললাম আই নো আমি জানি, আমি জানি দ্যাট যে হি স্টোল মাই বুক, মনে করো হি স্টোল মাই বুক। তাহলে এখানে কি বললাম দেখো, নো হচ্ছে প্রেজেন্ট টেন্স, ভার্বের ফার্স্ট ফর্ম V2, আর এখানে স্টিল মানে চুরি করা STEAL, তার সেকেন্ড ফর্ম স্টোল, থার্ড ফর্ম স্টোলেন, তাহলে এখানে V2 স্টোল। তাহলে এখানে কেন পাস্টের সঙ্গে প্রেজেন্টের কম্বিনেশন হবে? কারণ মিনিংটা এরকম যে আমি আজকে বুঝতে পারছি, আমি এখন জানি যে সে চুরি করেছিল, তাহলে চুরি করার কাজটা সে আগে করেছিল, এটা আমি আজকে বলছি যে আমি জানি, তাহলে আজকে বলছি মানে প্রেজেন্ট টেন্স V1, আর চুরি করেছিল অতীতকালে মানে V2, তাহলে আমি জানি যে সে আমার বইটা চুরি করেছিল। তো এইভাবে মিনিং অনুযায়ী আমরা খুবই রেয়ারলি দেখবো প্রেজেন্টের সঙ্গে পাস্টের কম্বিনেশন থাকবে। ওকে, এবার চলো নেক্সট। হ্যাঁ, তো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আফটার মেকিং মি ওয়েট ফর 2 অ্যাগোনাইজিং আওয়ার্স, বলছে আমাকে যে অপেক্ষা, মেক সামওয়ান রিড, এই বাক্যগুলোর মিনিং কি হয় দেখো, মেক মি রিড মানে কি, কাউকে ফোর্স করছি আমরা পড়তে, যে আমাকে পড়াও তুমি, মানে আমাকে পড়তে বাধ্য করো। মেক মি রিড, মেক মি ইট, মেক হিম রিড, মেক হিম গো, মেক হিম কাম, তাকে আসতে বাধ্য করো, তাকে যেতে বাধ্য করো। আর মেকের পরে সবসময় কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হবে, মাথায় রাখবে। মেক আর লেট হিম ওয়েন্ট বলবো না গো বলবো, গো। তাহলে মেকের পরেও দেখো ভার্বের ফার্স্ট ফর্ম রিড, এটা কিন্তু মাথায় রাখবে। মেক আর লেট এদের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে এখানেও দেখো মেকের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ওয়েট দিয়েছি, ওয়েটেড বলিনি কিন্তু। তাহলে আফটার মেকিং মি ওয়েট, আমাকে অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল, ফর 2 অ্যাগোনাইজিং আওয়ার্স, দুটো খুবই কষ্টকর ঘন্টা ওয়েট করানোর পরে, দ্য গ্রেট ম্যান, সেই বিখ্যাত মানুষটা, কল্ড মি, আমাকে ডেকেছিল, ইন ভেতরে, অ্যান্ড আস্কড মি, এবং কি হলো, আস্কড মি, আমাকে জিজ্ঞেস করেছিল, এবং আমাকে কল্ড মি ইন, আমাকে ভেতরে ডেকেছিল, অ্যান্ড আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করেছিল। দেখো এখানে কিন্তু V2, এখানে কল্ড মি, এখানে কিন্তু V2, টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করেছিল, হোয়াট, কি, ডু আই ওয়ান্ট, আমি চাই। দেখো প্রথম কথা হচ্ছে বাক্যটার লাস্টে কী আছে দেখো, ফুল স্টপ, প্রশ্নবোধক সেন্টেন্স না, তো কমপ্লেক্স করছি বাক্যটা, হোয়াট দিয়ে যুক্ত করছি আর একটা বাক্য। তাহলে হোয়াটের পরে আগে আসবে সাবজেক্ট, ডু তো দেবই না, কারণ এই ডু কখন আসে, WH ওয়ার্ডের পরে ডু কখন আসে, প্রশ্নবোধক বাক্যে, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখো প্রশ্নবোধক চিহ্ন দেবো লাস্টে। এবার প্রশ্নবোধক বাক্যে কী হয়, WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই বাক্যটাকে পাস্ট টেন্সে প্রশ্ন করলে কী হবে, তুমি কি চেয়েছিলে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে। ওকে, তাহলে দেখো পাস্ট টেন্সে ডিড করলাম। আর আগের দিন ক্লাসে আমরা বলেছিলাম দেখো, ডু, ডাজ আর ডিড এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এখানে ওয়ান্ট রেখেছি, এখানেও কিন্তু ওয়ান্ট রেখেছি, মাথায় রাখতে হবে এইভাবে। ডু, ডাজ, ডিড
এরপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম। আজকেই বললাম লেটের পরে, লেট এবং মেক এর পরে বাক্যে ভার্ব আসলে কিন্তু ফার্স্ট ফর্ম, এগুলো মাথায় রাখবে। যেমন কোনো মোডাল ভার্ব শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এদের পরেও কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এরা হচ্ছে মোডাল ভার্ব। তাহলে মেন ভার্বের ফার্স্ট ফর্ম কোন কোন ক্ষেত্রে হয়? লেটের পরে, তাহলে একটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে লেটের পরে মেকের পরে, লেটের পরে মেকের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আর কি আছে? তাহলে বললাম কি ডু, ডাজ, ডিড, এদের পরেও মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আর কি আছে? আর হচ্ছে মোডাল ভার্ব যেগুলো আছে, মোডাল, MODAL, সমস্ত মোডাল ভার্ব, এর মধ্যে পড়ে যাবে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, অট টু স্পেলিং কি OUGHT, অট টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এদের পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, এই তিন ক্ষেত্রে। এবার আমরা কোয়েশ্চেনে ফিরে যাব। হ্যাঁ, কোয়েশ্চেনটা কোনটা করছিলাম? হ্যাঁ, এই জায়গাটায়। তাহলে দেখো, প্রশ্ন করতে গেলে আমাদের কি হচ্ছে? WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। কিন্তু যদি আমরা প্রশ্ন না করি, নর্মাল বাক্য রাখি, সেক্ষেত্রে আমরা তো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি না, আমরা ওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ডটাকে অ্যাজ এ কনজাংশন, মানে সংযোজক অব্যয় হিসেবে ইউজ করছি। সেক্ষেত্রে আগে সাবজেক্ট থাকবে, তারপরেই ভার্ব থাকবে। হেল্পিং ভার্ব সেখানে দেওয়ার কোনো দরকার আমাদের নেই। তাই বাক্যটা কী বলছে আর একবার ভালো করে পড়ো, আর একবার আমরা ভালো করে পড়ি এই বাক্যটাকে। বলছে আফটার মেকিং মি ওয়েট ফর টু অ্যাগোনাইজিং আওয়ার্স, আমাকে অপেক্ষা করানোর, দুটো খুবই যন্ত্রণাদায়ক ঘন্টা অপেক্ষা করানোর পরে, দ্য গ্রেট ম্যান কল্ড মি, পাস্ট টেন্স, কল ইডি আছে, আমাকে ডেকেছিল ভেতরে, অ্যান্ড আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট। দেখো, প্রশ্ন করছি না, হেল্পিং ভার্ব দেওয়ার দরকার নেই। হোয়াটের পরে সাবজেক্ট, হোয়াট দিয়ে যুক্ত করছি, এটা কনজাংশন। তাহলে হোয়াট আই, আর ওয়ানটাকে ওয়ান্টেড করব, কারণ টেন্স হচ্ছে পাস্ট টেন্স, ওয়ান্টেড, TED, ঠিক আছে। কল পাস্ট টেন্স, আস্কড পাস্ট টেন্স, ওয়ান্টেডটাকেও পাস্ট টেন্স করতে হবে। তাহলে ওয়ানটা ওয়ান্টেড, ভুল এখানেই। ওকে, তাহলে এইখানটা খেয়াল রাখবে যে বাক্যের লাস্টে ফুল স্টপ আছে, তাহলে প্রশ্নবোধকের ফর্মে হবে না, হেল্পিং ভার্ব লাগবে না, হোয়াটের পরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। ওকে, এবার চলো নেক্সট 77 কি বলছে আমরা দেখব। হ্যাঁ, 77 কি বলছে দেখো। হ্যাঁ, 77 বলছে যে আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, দ্যাট উই এনজয়েড ভেরি মাচ অ্যাট দ্য পার্টি, আমি তাকে বলেছিলাম, হ্যাঁ, আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, দ্যাট উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম, ভেরি মাচ, অনেকটাই, অ্যাট দ্য পার্টি, পার্টিতে। এবার দেখো, একটা নিয়ম আছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। পাস্ট পারফেক্ট টেন্সের একটা নিয়ম আছে, সেটা কি? সেটা হচ্ছে অতীতে যদি দুটো কাজ থাকে, অতীতে পাস্টে যদি দুটো কাজ থাকে, যে কাজটা আগে হবে সেখানে হবে পাস্ট পারফেক্ট, মানে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম সাবজেক্টের পরে। আর যে কাজটা তুলনামূলক পরে হবে সেখানে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে সিম্পল পাস্ট। তাহলে দুটো কাজ, অতীতে দুটো কাজ হয়ে থাকলে যেটা আগে হয়েছিল সেটা হবে হ্যাড V3 পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছিল তুলনামূলক সেটা V2 সিম্পল পাস্ট। তাহলে এখানে কি বলছে দেখো, আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, দ্যাট উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? আগে বলেছিলাম নাকি আগে উপভোগ করেছিলাম? আগে উপভোগ করেছিলাম। তাহলে অতীতে দুটো কাজ, একটা বলা কাজ, একটা উপভোগ করা। যে কাজটা আগে হয়েছিল সেখানে হ্যাড V3, তাহলে এখানে উইয়ের পরে একটা হ্যাড দিয়ে দাও। আর এনজয়েড তো ইডি আছে, মানে থার্ড ফর্ম। তাহলে হবে আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, দ্যাট যে উই হ্যাড এনজয়েড ভেরি মাচ, আমরা উপভোগ করেছিলাম অনেকটাই অ্যাট দ্য পার্টিতে। তো ভেরি ক্লিয়ার, দুটো কাজের মধ্যে যেটা আগে হবে হ্যাড প্লাস V3, যেটা পরে হবে সিম্পল V2। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 78। নেক্সট কোয়েশ্চেন বলছে 78, আই শ্যাল গো টু অস্ট্রেলিয়া, আমি যাব অস্ট্রেলিয়াতে, ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য, ইফ ইউ লাইক ইট অর নট, তুমি পছন্দ করো বা নাই করো, আমি কিন্তু হায়ার স্টাডিজের জন্যে কোথায় যাব? অস্ট্রেলিয়াতে যাব। আই শ্যাল গো টু অস্ট্রেলিয়া ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য, তুমি পছন্দ করো আর নাই করো, ঠিক আছে। এই ধরনের বাক্যগুলো আমরা কীভাবে লিখি দেখো, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আই ডু নট, আমি ডু নট, আচ্ছা ডোন্ট লিখছি না, আমি ডু নটে লিখছি। আই ডু নট নো, আমি জানি না সে আসবে কি না, আসবে কি আসবে না, এই আসবে কি আসবে না, যাব কি যাব না, তুমি পছন্দ করো কি করো না, তুমি খাবে কি খাবে না, তুমি পড়বে কি পড়বে না, তুমি পড়ো কি পড়ো না, এই ধরনের বাক্যগুলো লিখতে গেলে আমাদের কি ইউজ করতে হবে দেখো, আই ডু নট নো ওয়েদার, WHETHER, whether you, I do not know whether you go or not। দেখো,
তাহলে ইফ আর ওয়েদারের মিনিং সেম, কিন্তু যখনই অর আসবে এইরকম, যাবে কি যাবে না, অর আর ওয়েদার একসঙ্গে বসে, যেমন সোর সঙ্গে কি বসে, সোর সঙ্গে দ্যাট বসে, সো দ্যাট, নট অনলির সঙ্গে বাট অলসো বসে, ঠিক আছে, ইদারের সঙ্গে অর, নিদারের সঙ্গে নর, ঠিক সেই রকম ওয়েদারের সঙ্গে অর বসে এই ধরনের বাক্যগুলোতে। তুমি পছন্দ করো কি করো না, আই ডু নট নো ওয়েদার ইউ লাইক ইট অর নট, আই ডু নট নো ওয়েদার ইউ রিড অর নট, ঠিক আছে। তাহলে এই ধরনের বাক্যগুলোতে ইফের সঙ্গে অর বসবে না, ওয়েদারের সঙ্গে অর বসবে, অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এখানে ইফ উঠে গিয়ে ওয়েদার বসবে, কি হবে, আই শ্যাল গো টু অস্ট্রেলিয়া ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য আমি যাব অস্ট্রেলিয়াতে, ওয়েদার, ইফটা বাদ দিয়ে ওয়েদার হবে, ওয়েদার ইউ লাইক ইট অর নট, তুমি পছন্দ করো নাই করো, আমি কিন্তু যাবই অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য, ওকে। তাহলে ওয়েদারের সঙ্গে অর বসবে, ইফের সঙ্গে নয়, ওকে। এবার চলো 79 কী বলছে আমাদের, 79 দাগ কী বলছে দেখো, 79 দাগ বলছে যে হি ইজ ওয়ান অফ দোজ রাইটার্স হু হ্যাজ, তাহলে হি ইজ ওয়ান অফ দোজ রাইটার্স হু, তাহলে হু দ্যাট এদের ক্ষেত্রে এটা কনজাংশন, তাহলে এরা কাকে ডিফাইন করছে, ঠিক এদের আগে যে ওয়ার্ডটা আছে, ঠিক আছে, এদের আগে যে ওয়ার্ডটা আছে তাকে। আমি একটু আগেই বললাম যদি এখানে দ্য অনলি না থাকে, ওয়ানের আগে দ্য অনলি, হি ইজ দ্য অনলি ওয়ান অফ দোজ রাইটার্স, সেক্ষেত্রে কিন্তু হু কাকে ডিফাইন করবে, হিকে ডিফাইন করবে, একজন, তখন হ্যাজ ঠিক আছে। যদি এরকম থাকে দ্য অনলি থাকে, এই ওয়ান অফ দ্যার আগে দ্য অনলি, হি ইজ দ্য অনলি ওয়ান অফ দোজ রাইটার্স হু, তখন কিন্তু অনলি থাকলে হুটা এই প্রথম সাবজেক্টকে ডিফাইন করবে। আর যদি অনলি না থাকে, এখানে যেহেতু নেই, তাহলে এখানে অনলি নেই, তাহলে এখানে আমাদের হুটা বা দ্যাট যাই থাকুক না কেন কনজাংশন হিসাবে এদের আগের ওয়ার্ডটাকে ডিফাইন করবে, রাইটার্স, তাহলে রাইটার্স প্লুরাল, তাহলে হুটাও প্লুরাল, তাহলে এরপরে ভার্বটাও প্লুরাল হবে, হ্যাজ হবে না, কি হবে, এটা হ্যাভ হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে, ঠিক আছে। তাহলে মিনিং ক্লিয়ার হয়ে গেল, হি ইজ ওয়ান অফ দোজ রাইটার্স, সে সেই সমস্ত রাইটার্স লেখকদের মধ্যে একজন যারা হ্যাভ ওন জিতেছে অ্যাক্লেইম প্রশংসা দ্য ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবী জুড়ে, ওকে, ভেরি ক্লিয়ার। এবার চলো নেক্সট 80 কী বলছে দেখো, 80 বলছে মিসেস শর্মা হ্যাজ নট বিন এবল টু মিট হার প্যারেন্টস, মিসেস শর্মা অনেক দিন ধরে সমর্থ হচ্ছে না দেখা করতে তার বাবা মায়ের সঙ্গে সিন্স 1 ইয়ার, তো সিন্স মানে হচ্ছে থেকে, আর ধরে বললে ফর, ঠিক আছে। তো পারফেক্ট টেন্সেই সাধারণত আমরা এই ফর বা সিন্সের ইউজ করি, তার কারণ একটা দীর্ঘ সময় ধরে যখন কোনো কাজ চলে সেটাকেই, সেই বাক্যকেই আমরা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট মানে পারফেক্ট টেন্সে বলে থাকি। তো পারফেক্ট টেন্সেই আমরা ফর বা সিন্সের ব্যবহার দেখে থাকি। ফরের মানে হচ্ছে কি, ফরের মানে হচ্ছে ধরে, আর সিন্সের মানে কি, সিন্সের মানে হচ্ছে থেকে। তো ফর কোন ক্ষেত্রে হবে, যখন কোনো সংখ্যা 2 ইয়ার্স, ঠিক আছে, 2 আওয়ার্স, HOURS, এগুলো সংখ্যা, 2 ইয়ার্স, 2 আওয়ার্স, 2 মান্থস, MONTHS, 2 মান্থস, 2 ডেজ, তো এরকম সংখ্যা মেনশান থাকবে, সেই ক্ষেত্রে হবে ধরে। 2 দিন থেকে হয় না, 2 দিন ধরে, 2 বছর ধরে, 2 মাস থেকে, 2 মাস ধরে, 2 দিন ধরে, 2 ঘন্টা ধরে, ঠিক আছে। তাহলে এরকম সংখ্যা মেনশান থাকলেই হবে ফর, ধরে। আর যদি সংখ্যা মেনশান না থাকে, একটা কনক্রিট টাইম থাকে, ধরো বললাম আমি 1992 বা 1990, এটা কিন্তু সংখ্যা নয়, এটা একটা সাল, একটা কনক্রিট টাইম, তাহলে 1992 সাল থেকে, সেই ক্ষেত্রে হবে কি সিন্স। যেমন ধরো আমি বললাম একটা কনক্রিট টাইম, মর্নিং, ঠিক আছে, মর্নিং একটা কনক্রিট টাইম, সকাল কোনো সংখ্যা নয়, সকাল থেকে সিন্স হবে। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 1992, সিন্স 2000, ঠিক আছে, তখন সিন্স। আর কনক্রিট টাইম বললে সিন্স, আর সংখ্যা বললে ফর। তাহলে এখানে সংখ্যা বলেছে দেখো 1 ইয়ার, এখানে 1 ইয়ার বলেছে, 1 ইয়ার। মিসেস শর্মা হ্যাজ নট বিন এবল টু মিট হার প্যারেন্টস, তার বাবা মার সঙ্গে সে দেখা করতে পারছে না, ধরে, 1 বছর থেকে হয় না, 1 বছর ধরে, ফর হবে, ঠিক আছে, ফর। চলো নেক্সট, তাহলে এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 81 বলছে যে, হ্যাঁ 81 কী বলছে দেখো, পেশেন্স মানে ধৈর্যশীলতা, অ্যাজ ওয়েল অ্যাজ পার্সিভিয়ারেন্স মানে অধ্যাবসায়, একভাবে লেগে থাকা, পার্সিভিয়ারেন্স মানে হচ্ছে একভাবে লেগে থাকা, অধ্যাবসায়, ঠিক আছে। তাহলে ধৈর্যশীলতা এবং অধ্যাবসায় এই বিষয়টা কি করে, আর নেসেসারি, প্রয়োজন ফর সাকসেস, সফলতার জন্যে। তাহলে দেখো আমরা আজকেই পড়েছি যে, হ্যাঁ, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাই তো। এবার এখানে বলে রাখি যে উইথ তো প্রিপোজিশন, উইথ, অ্যালং ALONG, অ্যালং উইথ, আর কি টুগেদার উইথ, ভেরি ইম্পর্ট্যান্ট, লিখে নেবে।
তাহলে উইথ হলো, অ্যালং উইথ হলো, টুগেদার উইথ হলো, আর হচ্ছে কি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হবে। ঠিক যেমনটা প্রিপোজিশনের ক্ষেত্রে হয়, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ঠিক সেরকম যদি উইথ থাকে সাবজেক্টের সাথে, অ্যালং উইথ থাকে, টুগেদার উইথ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, তাহলে আগেরটা সাবজেক্ট হয়, আগেরটা। তাহলে এখানে কি বলছে দেখো, পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পার্সিভিয়ারেন্স, তাহলে আগেরটা সাবজেক্ট পেশেন্স মানে ধৈর্য, গোনা যায় না, সিঙ্গুলার, তাহলে আরটা কি হবে, আরটা ইজ হবে। পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পার্সিভিয়ারেন্স ইজ নেসেসারি ফর সাকসেস। বোঝা গেল? যেমন ধরো আর একটা বাক্য দিয়ে আমি বুঝিয়ে দিই, আর একটা বাক্য, তাহলে এগুলো কিন্তু তোমরা লিখে নেবে, ঠিক আছে? তাহলে আমি বললাম আই অ্যালং উইথ কি বললাম, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে আই অ্যালং উইথ মাই সিস্টার্স, মানে মনে করো আমার অনেকগুলো বোন আছে, তাহলে বললাম আই অ্যালং উইথ মাই সিস্টার্স। তাহলে এখানে কি হবে দেখো, ইজ বলবো না আর বলবো, কোনটা বলবো তোমরা বলবা। তাহলে আই অ্যালং উইথ মাই সিস্টার্স, আমার বোনেদের সাথে, সিস্টার্স কিন্তু প্লুরাল, আর গোয়িং টু স্কুল, ঠিক আছে? তাহলে বললাম কি অ্যালং উইথের আগেরটা সাবজেক্ট হয়, পরেরটা নয়, মাই সিস্টার, তাহলে এখানে সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে আই মানে আমি, তাহলে এখানে সরি আমি একটা দিতে ভুলে গেছি, অ্যাম, তাই তো? হ্যাঁ, এবার হ্যাঁ, তাহলে দেখো আই তো একজন, সেই কারণে আর আয়ের পরে অ্যাম বসে বলে অ্যাম নিয়েছি, আর তাছাড়া আই না থাকে এখানে অন্য কিছু থাকলে, হি থাকলে, সি থাকলে, ঠিক আছে, তখন এই মাইটাও চেঞ্জ হয়ে যেত, হিজ বা হার হতো, সেক্ষেত্রে হি একজন, তাহলে ইজ হতো, যদি প্লুরাল হতো তাহলে কিন্তু আর হতো। তাহলে মাথায় রাখতে হবে এই অ্যালং উইথের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে এখানে কি হবে, আই অ্যালং উইথ মাই সিস্টার্স অ্যাম গোয়িং টু স্কুলস, হি থাকলে ইজ গোয়িং টু স্কুলস, সি থাকলে ইজ গোয়িং টু স্কুল, যদি এখানে প্রথমে দে থাকতো তাহলে অ্যালং উইথের আগেটা দে, তাহলে আর গোয়িং টু স্কুলস। তাহলে এই মাই সিস্টার্স অনুযায়ী কিন্তু সাবজেক্ট অনুযায়ী এই মাই সিস্টার সাবজেক্ট হবে না, এবং সেই অনুযায়ী ভার্ব হবে না, আগেরটা অনুযায়ী হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে যে, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন বলছে কি, নাও দ্যাট, হ্যাঁ বিরাশে কি বলছে, নাও দ্যাট শি ইজ লিভিং ইন হার ওন ফ্ল্যাট, এখন সে তার নিজের ফ্ল্যাটে বাস করে, সেই কারণে শি ক্লিনস দ্য উইন্ডো, সে পরিষ্কার করে, দেখো ক্লিনস মানে কি করে, মিনিং কী হবে, ভার্বের ফার্স্ট ফর্ম, মানে করে, বলে, করি, যায়, তাহলে সে পরিষ্কার করে দ্য উইন্ডোজ, জানলাগুলো, টোয়াইস এ উইক, এক সপ্তাহে দুবার, ইন দ্য সামার রেখেছে এখানে, ইন দ্য সামার গ্রীষ্মকালে, অ্যান্ড ওয়ান্স এ উইক, এবং সপ্তাহে একবার, ইন দ্য উইন্টার শীতকালে। এবার দেখো কোনো মাসের নামের আগে, কোনো সিজন, SEASON, সিজনের আগে কোনো দা বসবে না, সিজনের আগে দা বসবে না, আর কিসের আগে বসবে না, কোনো সাবজেক্টের আগে, কোনো সাবজেক্ট যে বিষয়গুলো, জিওগ্রাফি, ইংলিশ, ইকোনমিক্স, ঠিক আছে, কোনো সাবজেক্টের আগে মাথায় রাখবে, এটা লিখে নেবে। তাহলে সিজনের আগে দা বসবে না, সাবজেক্টের আগে দা বসবে না, কোনো কান্ট্রি, COUNTRY, কান্ট্রি, কোনো দেশের নামের আগে দা বসবে কিন্তু না, ঠিক আছে, দা বসবে না। আর একটা কোন ক্ষেত্রে বসবে, প্রপার নাউন, কোনো ব্যক্তির নাম বললে, প্রপার, ঠিক আছে, প্রপার নাউনের আগে কিন্তু, সরি মানে কোনো ব্যক্তির নাম, আচ্ছা গেল, কোনো ব্যক্তির নাম, হ্যাঁ প্রপার নাউন যেটা, কোনো নাম মানে কোনো ব্যক্তির নাম, বিশেষ করে কোনো ব্যক্তির নামের আগে কিন্তু দা বসবে না, ওকে? হ্যাঁ, যেমন ধরো দা মহাত্মা গান্ধী বলবো না, দা নেতাজি বলবো না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এইবার এখানে একটা এক্সেপশন আছে, কান্ট্রির আগে তো দা বসে না, কিন্তু কোন কোন ক্ষেত্রে বলবে, যদি সেটা যুক্তরাষ্ট্র হয়, যুক্তরাষ্ট্র, যেমন ধরো কীভাবে বুঝবো, সেই জায়গায় ইউনাইটেড স্টেটস রিপাবলিক থাকবে, USA, দা USA বলবো, কারণ কি ইউনাইটেড শব্দটা ওই দেশের নামের মধ্যে আছে, তো যে দেশের নামের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকবে, ইউনাইটেড, ঠিক আছে, স্টেটস প্লুরাল, দেখো STATE, স্টেটস, রিপাবলিক, PUBLIC, রিপাবলিক, ঠিক আছে? তাহলে যে দেশের নামের মধ্যে ইউনাইটেড থাকবে, স্টেটস থাকবে, রিপাবলিক থাকবে, সেই দেশের নামের আগেই শুধুমাত্র দা হবে, অন্য দেশের নামের আগে দা হবে না, দা ইন্ডিয়া বলবো না, দা পাকিস্তান বলবো না, দা চায়না বলবো না, ঠিক আছে? আর কোন ক্ষেত্রে, আর হচ্ছে নামের মধ্যে লাস্টে এস থাকবে, ফিলিপিন্স, নেদারল্যান্ডস, তাহলে দেখো লাস্টে এস রয়েছে, এদের আগে দা হবে, দা ফিলিপিন্স, দা নেদারল্যান্ডস, ঠিক আছে? তাহলে যে দেশের নামের মধ্যে ইউনাইটেড থাকবে, স্টেটস থাকবে, রিপাবলিক থাকবে এবং নামের মধ্যে এস থাকবে, সেই দেশের নামের আগে শুধুমাত্র দা হবে, আর বাদ বাকি দেশের নামের আগে দা হবে না। তাহলে এখানে কি বললাম, সিজন, ঋতুর আগে দা হয় না, তাহলে দা সামারের দা কাটা, আর দা উইন্টারেরও দা কাটা, তাহলে হবে কি, শুধু হবে ইন সামার, ইন উইন্টার, ওকে? এবার চলো নেক্সট,
Now that she is living in her own flat, she cleans the windows twice a week in summer and once a week in winter. Okay, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে 83 বলছে দ্য রিজন, কারণটা, ওয়াই হি ওয়াজ রিজেক্টেড, যে কারণ, দেখো ওয়াজ বি ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম V3, মানে প্যাসিভ, সে নিজেকে রিজেক্ট করবে না, কারোর দ্বারা সে রিজেক্ট হয়েছিল, প্যাসিভ। দ্য রিজন, কারণটা, ওয়াই হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ বিকজ, রিজন মানেও কারণ, বিকজ মানেও কারণ, তাহলে দুটো একই শব্দ একই অর্থের দুটো শব্দ একই বাক্যে বসবে না। প্রথমটা রাখবো কারণ প্রথমটা না দিলে মিনিং হচ্ছে না। দ্য রিজন, কারণটা, হোয়াই হি ওয়াজ রিজেক্টেড, যে কারণে সে রিজেক্ট হয়েছিল, ওয়াজ, বিকজটা বাদ দিয়ে এখানে দেবো দ্যাট, ছিল যে, কারণটা ছিল যে হি ওয়াজ টু ইয়াং, সে অনেক যুবক ছিল। তাহলে দুটো একই অর্থের শব্দ একই বাক্যে বসবে না, এটা আমরা একটু আগেও পেলাম। চলো নেক্সট 84 কী বলছে দেখো। 84 বলছে, 84 কী বলছে দেখো। 84 বলছে ইকোনমিস্ট, অর্থনীতিবিদরা হ্যাভ প্রেডিক্টেড, ভবিষ্যৎবাণী করেছে, দ্যাট যে দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ, এই দেশের যে অর্থনৈতিক গ্রোথটা, বৃদ্ধিটা, ফলস মানে কি দেখো, ফল মানে পড়ে, ভালো করে বোঝো, পড়ে, ফল লো মানে নিচে পড়ে, টু 8%, 8% নিচে পড়ে, দিস ইয়ার, এই বছর। তাহলে পড়বে, ভালো করে মিনিং বোঝো। সিম্পল প্রেজেন্টের মানে কি, পড়ে, বলে, করে যায়, করি, আসি, এরকম। তো এটা তো প্রতিদিন পড়ে না, এই বছর আর কি, নির্দিষ্ট একটা বছর কি করেছে, দিস ইয়ার বলেছে। দেখো এই বছর ইকোনমিস্টরা প্রেডিক্ট করেছে, হ্যাভ প্রেডিক্টেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি হয়, আই হ্যাভ রিড, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি ইটেন মানে খেয়েছি, আই হ্যাভ রিড, আমি পড়েছি, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। তো ইকোনমিস্ট হ্যাভ প্রেডিক্টেড, ভবিষ্যৎবাণী করেছে অর্থনীতিবিদরা, যে কান্ট্রির ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক উন্নতি কমবে, তাহলে কমবে, ফিউচার টেন্স, তাহলে উইল ফল, মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, উইল ফল, বা সম্ভাবনা বোঝালে তুমি মে ফলও ইউজ করতে পারো, মে ফল, ঠিক আছে। তাহলে উইল ফল টু 8% দিস ইয়ার, তাহলে শুধু ফলসটা হবে উইল ফল, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট হবে না, এখানে ফিউচার হবে, ফিউচার, এখনও পড়বে বলেছে, এই বছর করেছে পড়বে, ঠিক আছে, মিনিং হচ্ছে ফিউচার, বা সম্ভাবনা বলে তুমি মে ফল ইউজ করতে পারি, যে দ্য ইকোনমিক গ্রোথ উইল ফল লো টু 8% বা মে ফল লো টু 8%, ওকে। আচ্ছা গেল। এবার চলো নেক্সট, পরেরটা কি বলছে দেখো। 85 কি বলছে, 85 বলছে যে 85 বলছে হি ফার্মলি বিলিভ, দেখো হি সাবজেক্টের পরে ভার্ব লাগবে, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস, BELIEF, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস, এটা কিন্তু ভার্ব নয়, ভার্ব হচ্ছে বিলিভ, BELIEVE, বিলিভ। তো এটা হচ্ছে ভার্ব ফর্ম, একটা ওয়ার্ডের ভার্ব ফর্ম থাকে, নাউন ফর্মও থাকে, তো এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে বিলিভ হচ্ছে নাউন, NOUN, নাউন, বিশ্বাস, আর বিলিভ মানে বিশ্বাস করা, তাহলে এখানে হবে বিলিভ, তাই তো। আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দেবো, কি দেবো, বিলিভস, BELIEVES, হি বিলিভস, তাহলে হি ফার্মলি, সে জোরালোভাবে বিলিভস, বিশ্বাস করে, দ্যাট যে ইফ এনি ডিজিজ ইজ ডিটেক্টেড, কোনো রোগ যদি শনাক্ত করা হয় আর্লি, আগে, দেন ইট ক্যান বি কিওর্ড, এটাকে উপশম করা যেতে পারে বাই যোগার দ্বারা, ঠিক আছে। তাহলে এখানে বিলিভস হবে, পুরো বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, দেখো এখানে ইজ, এখানে বিলিভস করলাম, আর এখানে ক্যান প্রেজেন্ট টেন্সে বসে, পাস্ট টেন্সে কুড, ওকে। এবার চলো নেক্সট, তাহলে বিলিভস হবে, বিলিভস যেহেতু নাউন। হ্যাঁ, এবার কি বলছে দেখো, এবার বলছে হচ্ছে 86 বলছে রমেশ টেক চার্জ অফ, দেখো টেক চার্জ অফ, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ, TAKE, টেক চার্জ, CHARG, টেক চার্জ অব সামথিং, মানে কি কোনো কিছু দায়িত্ব নেওয়া, টেক চার্জ অফ দিস কোম্পানি, আই এম টেকিং চার্জ অফ দিস স্কুল, আই এম টেকিং চার্জ অফ দিস পার্টি, ঠিক আছে, টেক চার্জ অফ একসঙ্গেই বসে, অফ প্রিপোজিশনই বসে, ঠিক আছে। দেখো এখানেও তাই আছে, রমেশ টেক্স নেয় চার্জ অফ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টে সে দায়িত্ব নেয়, উইদিন a few days, কয়েকদিনের মধ্যে, অফ অ্যাপয়েন্টমেন্ট। দেখো এবার এই বাক্যের সেন্সটা লজিক্যাল, একটাই ভার্ব আছে, তো একটা ভার্ব থাকলে যে কোনো টেন্সে হতে পারে। এবার এখানে টেক্স মানে V1, এবার আমাকে বলো V1 থাকলে মিনিং কী হয়, করি, বলি, খাই, যাই, মানে যে কাজগুলো আমরা প্রতিদিন করি, মানে অন এ রেগুলার বেসিস। তাই এখানে কি রাকেশ কি প্রতিদিন কোনো একটা প্রজেক্টের দায়িত্ব নেয়, ইলজিক্যাল, প্রতিদিন নেয় না, নির্দিষ্ট একটা দিন নিয়েছিল তার অ্যাপয়েন্টমেন্টের কয়েকদিনের মধ্যে, নির্দিষ্ট একটা দিন নিয়েছিল, তাহলে টেকটাকে আমরা কি করব, টুক করব,
প্রতিদিন যেহেতু নেওয়া বোঝায় ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে প্রতিদিন নেওয়া বোঝায়, সেই কারণে সেন্সটা আমাদের ইলজিক্যাল হয়ে যাচ্ছে। লজিক্যাল করতে গেলে টেকটাকে টুক করতে হবে। তাহলে রাকেশ টুক চার্জ অফ দ্য প্রজেক্টের চার্জ নিয়েছিল উইদিন ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যেই অফ অ্যাপয়েন্টমেন্ট, তার যে অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ সেই নিয়োগের কয়েকদিনের মধ্যে সে নিয়েছিল। ওকে, ক্লিয়ার? এবার চলো নেক্সট। তাহলে আমাদের বাক্যের মিনিংটা লজিক্যাল থাকতে হবে। এবার 87 কি বলছে দেখো, 87 বলছে হার গোল, তার উদ্দেশ্য ইজ টু উইন গোল্ড মেডেল, তার উদ্দেশ্য হয়, তার লক্ষ্য হয় গোল্ড মেডেল জেতা ইন দ্য এশিয়ান গেমস অ্যান্ড মেড, দেখো এখানে ইজ দিচ্ছি, এখানে মেড দিচ্ছি, টেন্সের ব্যালেন্স গোলমাল হয়ে যাচ্ছে, এখানে V1 এখানে V2। তাহলে এই বাক্যটা কি বলছে, প্রথম বাক্যটা তার উদ্দেশ্য লক্ষ্য হলো সোনার পদক জেতা ইন এশিয়ান গেমসে এবং নিজের দেশকে গর্বিত করা। তাহলে এখানে করা, বলা, খাই মানে V1 সিম্পল প্রেজেন্ট টেন্স, তো এখানে সিম্পল বাক্যের মিনিংই সিম্পল প্রেজেন্ট বলছে, সেই কারণে V2টাকে চেঞ্জ করে V1 করবো, ঠিক আছে? তাহলে হার গোল ইজ টু, আচ্ছা এবার এখানে সেন্স তো অবশ্যই প্রেজেন্ট ফর্মের, এবার সেই দিক থেকে তো V1 হবেই। আর একটা জিনিস যেটা আমরা খেয়াল করছি না সেটা হচ্ছে এই টুর ভার্ব যেমন উইন, আবার টুর ভার্বও কিন্তু এই মেড ভার্বটা কিন্তু টুরই ভার্ব, মানে ইনফিনিটিভের সেন্সই আছে, কারণ টুর কাজ এখনো কমপ্লিট হয়নি বলতে চেয়েছে, ভালো করে খেয়াল করো। আর টুর পরে ভার্বের কোন ফর্ম বসে, আমাদের ফার্স্ট ফর্ম বসে। হার গোল, তার উদ্দেশ্য হলো টু উইন, জেতা, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম জেতা, শুধু জেতা নয় এবং দেশকে গর্বিত তৈরি করা। তাহলে টুর এখনও সেন্স কমপ্লিট হয়নি, টু উইন এবং টু মেক হবে, টু উইন গোল্ড মেডেল এবং টু মেক হিজ কান্ট্রি প্রাউড, টু মেক, তাহলে এই মেকের আগে টু আছে, তো দুবার টু দেওয়ার দরকার নেই, একবার টু দিলেই কাজ মিটে যায়। তাহলে হার গোল ইজ টু উইন এ গোল্ড মেডেল ইন এশিয়ান গেমস অ্যান্ড টু মেক, টু যেহেতু প্রথমে আছে আমাদের ধরতে হবে এই টুর কাজটা এখনও চলছে এবং করা, টু মেক, এবার দেবো টু মেক আর কান্ট্রি প্রাউড, ঠিক আছে? প্রথমে টু আছে বলে আমরা দুবার টু দিলাম না, কিন্তু টুর সেন্স কিন্তু এই মেক পর্যন্ত আসছে। ওকে, গেল। এবার চলো নেক্সট। তাহলে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে টুর পরে আইএনজিও হয়। যেমন ধরো কি বললাম, অ্যাডিক্টেড টু, লিখে রাখো, এটা ভেরি ইম্পর্টেন্ট। টুর পরে আমরা জানি কি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু বিশেষ কয়েক ক্ষেত্রে টুর থাকলেও ভার্বের ফার্স্ট ফর্ম হবে না, টু আইএনজি হবে। কি হবে? অ্যাডিক্টেড টু, আই অ্যাম অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং বলবো, ড্রিঙ্ক বলবো না, অ্যাডিক্টেড মানে আসক্ত, অ্যাডিক্টেড টুর পরে ভার্বের আইএনজি হবে কিন্তু অ্যাডিক্টেড টু। উইথ এ ভিউ টু মানে এই উদ্দেশ্যে, উইথ এ ভিউ, VIEW, উইথ এ ভিউ টু, দেখো টু আছে এরপরে ভার্বের আইএনজি হবে, উইথ এ ভিউ টুর পরে ভার্বের আইএনজি, ঠিক আছে? আর কি আছে? লুকিং ফরওয়ার্ড টু মানে এক্সপেক্ট করা, লুকিং ফরওয়ার্ড WARD, লুকিং ফরওয়ার্ড টু, এরপরেও কিন্তু ভার্ব আসলে তার আইএনজি হবে। আর কি আছে? আর হচ্ছে বি ভার্ব, যে কোনো বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্ব। এদের পরে যদি ইউজড টু আসে, ইউজ টু মানে অভ্যস্ত বোঝাবে, ইউজ টু, এরপরেও কিন্তু ভার্বের আইএনজি তোমার হবে। তাহলে অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরে ইউজড টু যদি আসে তার ভার্বের আইএনজি হবে। ওকে, তাহলে এবার চলো 88। হ্যাঁ, 88 কি বলছে দেখো, 88 বলছে যে আই মিসড দ্য লাস্ট বাস, আমি মিস করেছিলাম শেষ বাসটা, উইচ আই ইউজুয়ালি ক্যাচ, যেটা আমি সাধারণত ধরি আর কি, ঠিক আছে? অ্যান্ড ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আই মিসড, আমি মিস করেছিলাম শেষ বাসটা, যে বাসটা আমি প্রতিদিন ধরি, তাহলে এই সেন্সটা কিন্তু প্রেজেন্ট, এটা চেঞ্জ হবে না, এটা V1ই হবে। আমরা বাংলাতে তো এটাই বলি যে আমি মিস করেছিলাম বাসটা, যে বাসটা আমি প্রতিদিন ধরি, করি, বলি, যাই থাকলে সিম্পল প্রেজেন্ট, তাহলে V1, এটা ক্যাচটা V1ই হবে, ইউজুয়ালি আছে। আর একটা জিনিস এটা মাথায় রাখতে হবে, কোনো বাক্যের মধ্যে যদি ইউজুয়ালি, রেগুলারলি, নর্মালি, আর কি আছে? জেনারেলি, GENERALLY, সাধারণভাবে, প্রতিনিয়ত, রেগুলারলি প্রতিনিয়ত, নর্মালি সাধারণভাবে, তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো জেনারেলি, ইউজুয়ালি, রেগুলারলি, নর্মালি, ডেইলি, DAILY, ডেইলি, আর কি আছে? এভরিডে, EVERY, এভরিডে, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে সেই বাক্যটা কিন্তু V1 সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে ইউজুয়ালি আছে, ভার্বের ফার্স্ট ফর্ম তো বসবেই, কিন্তু বাক্যের টেন্স অন্য টেন্স কিন্তু পাস্ট টেন্স। আই মিসড, আমি মিস করেছিলাম লাস্ট বাসটা, শেষ বাসটা, হুইচ আই ইউজুয়ালি ক্যাচ, যেটা আমি সাধারণত ধরে থাকি, অ্যান্ড হ্যাভ টু স্টে, এবং আমি বাধ্য হয়েছিলাম থাকতে, অ্যাট দ্য বাস স্টপে, লাস্ট নাইট, লাস্ট থাকা মানেই V2, তাহলে এখানে হ্যাভটা হ্যাড করতে হবে।
ঠিক আছে, হ্যাভটা হ্যাড করতে হবে। তাহলে এখানে এই মিসটা পাস্ট টেন্স, হ্যাডটা পাস্ট টেন্স, বাধ্য হয়েছিলাম, মিস করেছিলাম এবং বাধ্য হয়েছিলাম বাস স্ট্যান্ডে থাকতে, কিন্তু ক্যাচটা প্রেজেন্ট টেন্স হবে, কারণ কি বাক্যে সেন্স, প্রেজেন্ট টেন্স এবং ইউজুয়ালি আছে, বললাম এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর একটা জিনিস সেটা আগের দিনও বলেছিলাম, কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট এগো ইয়েস্টারডে থাকে, তাহলে লাস্ট LAST, লাস্ট এগো ইয়েস্টারডে, আর হচ্ছে প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস, এই চারটে শব্দ থাকে, তাহলে সেই বাক্যটা সিম্পল পাস্টে হয়। তাহলে দেখো এখানেও দেখো লাস্ট আছে, এখানেও দেখো লাস্ট আছে, লাস্ট, এই যে লাস্ট নাইট, শেষ রাতে, তাহলে এর সাথের বাক্যটা তো পাস্ট টেন্স হবেই, হ্যাভটা উঠে গিয়ে সেই কারণে হ্যাড। ওকে, আর যেহেতু পুরো বাক্যটা দেখতে গেলে পুরো বাক্যের টেন্স কিন্তু পাস্ট, মিসড পাস্ট, হ্যাড পাস্ট, আর ক্যাচটা তো প্রেজেন্ট টেন্সের সেন্সই আছে, ইউজুয়ালি আছে বলে প্রেজেন্ট টেন্সই করতে হবে। চলো নেক্সট 89 কি বলছে দেখো, 89, হ্যাঁ 89 কি বলছে আমরা কিন্তু দেখব। ওকে, হ্যাঁ 89 বলছে যে 89 আমাদের কি বলছে দেখো, 89 বলছে যে দ্য প্রিন্সিপাল, অধ্যক্ষ অফ দ্য স্কুল, মানে স্কুলের যে প্রিন্সিপাল, সে প্রিন্সিপাল ডাজ নট বিলিভ, বিশ্বাস করে না যে, দেখো প্রিন্সিপাল অবের আগেরটা সাবজেক্ট, প্রিন্সিপাল একজন, তাহলে ডু নট করবো না, ডাজ নট করবো, হেল্পিং ভার্বের সঙ্গে, যেমন হি ডাজ নট বলি, শি ডাজ নট বলি, নেগেটিভ করলে তখন ডুর সঙ্গে এসটা, কারণ কি, কারণ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ডাজ নট বিলিভ দ্যাট, বিশ্বাস করে না যে, দ্য টিচার্স আর ওয়ার্কিং হার্ড অল দিস ইয়ার্স, যে শিক্ষকরা এতদিন ধরে কঠোর পরিশ্রম করছে, এটা প্রিন্সিপাল বিশ্বাস করে না। এবার ধরো কোনো কাজ যখন দীর্ঘ সময় ধরে চলে, দীর্ঘ সময়, তখন সেই বাক্যটা কি হয়, আমাদের পারফেক্টে করতে হয়। সেটা পারফেক্ট সিম্পল পারফেক্টও হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে, কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস, ঠিক আছে। তো কোনো কাজ যখন দীর্ঘ সময় ধরে চলে, তখন সেই বাক্যটা কি করব আমরা, পারফেক্ট, নর্মাল পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, এবং এবার সেটা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে, টেন্স অনুযায়ী। তাহলে বাক্যে এখানে ডাজ নট প্রেজেন্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স, তাই তো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। কি বলছে দেখো, দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ডাজ নট বিলিভ, বিশ্বাস করে না, দ্যাট যে দ্য টিচার্স আর ওয়ার্কিং হার্ড অল দিস ইয়ার্স, অল দিস ইয়ার্স সময় মেনশন করে দিয়েছে, এই সমস্ত, মানে অনেক বছর ধরে কাজ করছে, তাহলে অনেক বছর ধরে কাজ করছে মানে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট টেন্স যেহেতু প্রথমে পেয়েছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কী করবো, অল দ্য টিচার্স একের বেশি, তাহলে আর দেবো না, আর বাদ দেবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী আসে, হ্যাভ বা হ্যাজ, তাহলে একের বেশি হলে হ্যাভ, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে একটা বিন আসে, হ্যাভ বিন ওয়ার্কিং হবে, আর উঠে গিয়ে দ্যাট দ্য টিচার্স হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড অল দিস ইয়ার্স। ওকে, গেল। যদি একটা থাকতো তাহলে কিন্তু হ্যাভটা হ্যাজ করতাম। এবার লাস্ট 90 কী বলছে দেখো, হ্যাঁ লাস্ট 90 কী বলছে, লাস্ট কোয়েশ্চেন আমাদের কী বলছে আমরা দেখে নিই। বলছে আই টুক মাই চিলড্রেন টু ওয়াচ সাম চিলড্রেন্স ফিল্মস, বলছে আই টুক, আমি নিয়ে গেছিলাম, মাই চিলড্রেন, আমার বাচ্চাদেরকে, টু ওয়াচ দেখাতে, সাম চিলড্রেন্স ফিল্ম, মানে কিছু শিশুদের আর কি বই দেখাতে নিয়ে গেছিলাম, বিং স্ক্রিন, যেগুলো স্ক্রিন হচ্ছিল ইন দ্য সিটি, শহরে, ঠিক আছে। এইবার দেখো, এইবার বিষয়টা এইভাবে আমাদের বুঝতে হবে। মনে করো একটা প্যাসিভ, আই অ্যাম রাইটিং স্টোরি বা এ স্টোরি, ঠিক আছে, শুধু স্টোরি লিখলাম আমি। এই বাক্যটা অ্যাক্টিভ, কারণ আমি নিজেই এই লেখা কাজটা করছি, বাক্যটা অ্যাক্টিভ, এটাকে প্যাসিভ করব, মানে ভয়েস চেঞ্জ করব। আই অ্যাম রাইটিং স্টোরি, তাহলে প্রথমে কি আসবে, আমি কি লিখছি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটা প্রথমে আনবো, আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্ট আসবে, আমরা কি লিখি, স্টোরি একটা, তাহলে একটা হলে অ্যাম আছে মানে অ্যাম ইজ আরের যে কোনো একটা হবে, স্টোরি একটা, শুধু আয়ের জন্য অ্যাম, তাহলে স্টোরি একটা হলে ইজ। এবার দেখো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি, অ্যাক্টিভে যে কটা ভার্ব থাকে প্যাসিভে একটা বাড়ে, অ্যাক্টিভে কটা আছে, অ্যাম একটা, রাইটিং একটা, দুটো, প্যাসিভে তিনটে হবে। তো এক্সট্রা কি আসবে, আইএনজি, কন্টিনিউয়াসের থাকলে বিং আসে, BEING, কন্টিনিউয়াস, বিং। তাহলে স্টোরি একটা বলে ইজ, আইএনজি আছে বলে বিং, আর মেন ভার্বের থার্ড ফর্ম হয় প্যাসিভে, তাহলে রিটেন, স্টোরি ইজ বিং রিটেন, ঠিক আছে, রিটেন, স্টোরি ইজ বিং রিটেন। তাহলে এবার দেখো এই যে বিং শব্দটা, বিং, ঠিক আছে, বিং যে শব্দটা, আচ্ছা রিটেনে দুটো টি হবে, আমি একটা টি দিয়েছি, হ্যাঁ, তাহলে স্টোরি ইজ বিং রিটেন। এবার তারপরে প্যাসিভ এখনো কমপ্লিট হয়নি, রিটেন, এবার মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, আই থাকলে মি, এই হলো প্যাসিভ। এইবার যেটা জন্যে আমাদের প্যাসিভ করাটা দেখো, বিং, এই বিং
ব্যাপারটা কিন্তু সবসময় বিংয়ের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। বিং প্যাসিভে আমরা ইউজ করি, প্যাসিভে। অ্যাক্টিভে কখনো আমরা বিং ইউজ করি না, ভার্ব হিসাবে। তাহলে বিংয়ের পরে কিন্তু মেন ভার্বের কি হচ্ছে, থার্ড ফর্ম হচ্ছে, কারণ বাক্যটা প্যাসিভ। এখানেও দেখো তাই, স্ক্রিন হচ্ছে কারোর দ্বারা, বিংয়ের পরে স্ক্রিন হওয়া, প্লে হওয়া, তাহলে স্ক্রিনটা স্ক্রিনড হবে, স্ক্রিনড, SCR। আচ্ছা একটু মুছে দিই, তাহলে কী হবে ব্যাপারটা বোঝা গেল তো। তাহলে বিং থাকলে বাক্যটা প্যাসিভ, আর প্যাসিভ হলে মেন ভার্বের থার্ড ফর্ম, SCREENED, স্ক্রিনড। আই টুক মাই চিলড্রেন টু ওয়াচ সাম চিলড্রেন্স ফিল্মস, আমি নিয়ে গেছিলাম আমার বাচ্চাদেরকে কিছু শিশুদের বই দেখানোর জন্য, যে বইগুলো, যে ফিল্মগুলো বিং স্ক্রিনড হচ্ছিল ইন সিটিতে। ওকে, তাহলে বিং থাকলেই বিংয়ের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। ওকে, তাহলে আজকের ক্লাসটাও এখানেই। কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে, সেই প্রবলেম নিয়ে কিন্তু আমরা আলোচনা করব।